ভার্সিটি ক্যান্টিনে নতুন একটা ফাস্টফুডের দোকান বসেছে। সবাই দোকান থেকে ফাস্টফুড কিনে খাচ্ছে আর প্রশংসা করছে ছেলেটা। বেশ কিছুক্ষণের মধ্যে সবাই ফাস্টফুড খেয়ে চলে গেল ক্লাসে। এখন পুরো মাঠ খালি, কেউ নেই এখানে। লিমন বসে আছে আর টাকাগুলো গুনছে। এমন সময় একটা মেয়ে আসলো আর বলতে লাগলো, ভাইয়া আমাকে একটা বার্গার দেন তো, সাথে সসও দিয়ে দিবেন। আপু একটু বসেন, আমি এখনই দিতেছি আপনাকে বানিয়ে। এই বলে নিলয় বার্গার বানাতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে একটা বার্গার দিয়ে দিল মেয়েটাকে। মেয়েটা খেয়ে টাকা দিয়ে চলে গেল। দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেছে। এখন কলেজের টিফিন টাইম। সবাই এসে লিমনের দোকানের সামনে দাঁড়ালো। এদিকে লিমনও সবাইকে খাবার দিতে লাগলো। এমন সময় কয়েকটা ছেলে আর মেয়ে আসলো। তাদেরকে দেখে সবাই সরে গেল সামনে থেকে। ছেলে আর মেয়েগুলো বেঞ্চে বসতে বসতে বলতে লাগলো, এই ছেলে আমাদের সবাইকে বার্গার এনে দে তো 2টা করে। ভাই ওরা তো আগে এসেছে, তাহলে তাদের দিয়ে দিই। আপনি 5 মিনিট ওয়েট করান, আমি আপনাকে 5 মিনিট পরে দিতেছি। কি বলি তুই আমাকে? এই কলেজে সবাই আমাকে ভয় পায় যেখানে, আর তুই একজন ফাস্ট ফুড বিক্রি করা ছেলে কিনা বলতেছিস একটু ওয়েট করতে? এই সুমন ধর তুই শালাকে। যেই সুমন লিমনকে ধরতে যাবে এমন সময় পাশ থেকে কয়েকজন মেয়ে বলে ওঠে, ভাইয়া ওনাকে ধরতে হবে না, উনি এই কলেজে নতুন তো, তাই হয়তো আপনাকে চিনতে পারে নাই। এই ছেলে আগে রাকিব ভাইয়াদের দিয়ে আসো, আমরা একটু ওয়েট করছি। তুই এই কলেজে নতুন তাই তোকে ছেড়ে দিলাম এবারের মতো। পরের বার যদি এমন চিন্তা করিস তাহলে তোর কি অবস্থা হবে ভাবতেই পারবি না। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর কখনোই আপনাদের ওয়েট করতে বলবো না। এই বলে লিমন সবাইকে বার্গার দিয়ে দিল। ওরা পুরোটা বার্গার শেষ করে একটা মেয়ে ওয়াক থুতু করতে করতে ফেলে দিল বার্গারটা। এটা দেখে রাকিব বলতে লাগলো, কি রে সামিয়া, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? এই ছেলেটা বার্গারের নামে আমাদের এই সব কি খাওয়াচ্ছে, দেখ একবার বার্গারের ভিতরে তেলা পোকা। সামিয়ার কথা শুনে বাকিরা তাদের বার্গার দেখতে লাগলো, কিন্তু তাদের বার্গারে কিছুই নেই। রাকিব লিমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে এদিকে আয়, আজকে তোর খাবার তোকেই খাওয়াচ্ছি। ফাস্টফুড বিক্রি করার নাম করে আমাদের তেলাপোকা খাওয়াচ্ছিস? দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে রাকিব বেঞ্চে থেকে উঠে লিমনের শার্টের কলার ধরে এক ধাক্কায় নিচে ফেলে দিয়ে লিমনের মুখে পা দিয়ে পাড়া দিয়ে ধরলো। এদিকে লিমনের ঠোঁট ফেটে রক্ত গড়গড়িয়ে পড়তেছে। এটা দেখে পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, রাকিব ভাইয়া আপনি শুধু শুধু ওনাকে মারছেন, ওনার তো কোনো অপরাধ নেই। অপরাধ তো করেছে সামি আপু, উনি নিজেই ওনার বার্গারের ভেতর তেলা পোকা ঢুকিয়ে দিয়েছে। সামিয়া যে এমন কাজ করেছে এটার প্রমাণ কি আছে তোমার কাছে যে তুমি বলতেছো এটা সামিয়াই করেছে? প্রমাণ নেই, তবে আমি তো আমার নিজের চোখে দেখেছি সত্যিটা, তাই তো বলছি আপনাকে। আমাদের উপর দিয়ে বেশি কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিব তোমাকে। আর রাকিব মাহমুদ একবার যেটা বলে এইটা করে যাও সামনে থেকে। মেয়েটা ভয় পেয়ে চলে গেল এখান থেকে। এদিকে রাকিব লিমনের মুখ থেকে পাটা সরিয়ে দিয়ে বলতে লাগলো, আজকে আমার মনটা ভালো আছে তাই তোকে ছেড়ে দিলাম, আর না হলে তোকে কখন খুন করে ফেলতাম আল্লাহ জানে। এই চল সবাই এখান থেকে। রাকিব তার গ্যাং নিয়ে নিচে চলে যেতে যাবে এমন সময় পেছন থেকে লিমন বলতে লাগলো, ভাই আমার টাকাটা দিয়ে যান, খাবার তো খেয়েছেন আপনারা। এই সুমন ওকে একটু বুঝে দিয়ে আয় তো, শালা খাবারের তেলাপোকা দিয়ে আবার আমাদের কাছে টাকা চাইতেছে। এটার জন্য তাকে একটা কিছু শিক্ষা দিয়ে আয়। ঠিক আছে ভাই, যাইতাছি এক্ষুনি। এই বলে সুমন চলে গেল লিমনের কাছে। লিমনের কলার ধরে এলোপাথারি তার তলপেটে ঘুষি মারতে লাগলো। এইভাবে কিছুক্ষণ মারার পর লিমনের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। এটা দেখে সুমন লিমনকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, তোর ভাগ্য ভালো রে, আজকে ছেড়ে দিলাম। আবার যদি দেখি কখনো আমার উপর দিয়ে কথা বলিস, আমাদের কাছে টাকা চেয়েছিস, তাহলে আমাদের কাছ থেকে বেশি খারাপ কেউ হবে না, বলে দিলাম, এটা মনে রাখিস। এই বলে সুমন চলে গেল। এদিকে লিমন মাটিতে বসে পড়লো। মুখ থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ বসে থাকার কারণে আস্তে আস্তে রক্ত পড়া বন্ধ হতে লাগলো। রক্ত পড়া বন্ধ হতেই লিমন আবার উঠে দাঁড়ালো। কিছুক্ষণ আগে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা আবার আসলো আর বলতে লাগলো, ভাইয়া আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? আসলে ওনারা সবাই এমন, ওরা যদি আপনার দোকানে কিছু খেতে আসে তাহলে দিয়ে দিবেন, আর টাকা চাইবেন না। ওদের সাথে একটা মেয়ে আছে, সে আজকে আসে না, উনি এসে আপনার টাকা দিয়ে দিবেন। ঠিক আছে আপু, আপনি তো খাবার খান নাই, দিব নাকি আপনাকে? 2টা প্যাক করে দেন, বাসায় নিয়ে যাবো। এইখানে আর খাবো না, আপনিও বাসায় চলে যান, আপনার মুখ থেকে রক্ত পড়তেছে। ছুটির সময় যাব, এই নেন আপনার বার্গার। বার্গার হাতে নিয়ে চলে গেল মেয়েটা। এইদিকে কলেজ ছুটির পর লিমন চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে নামতে যাবে এমন সময় মাথা ঘুরে পড়ে যায় সিঁড়িতে। গড়াতে গড়াতে নিচে চলে গেল লিমন। সবাই লিমনকে ধরে সোফায় শুয়ে দিল আর চোখে মুখে পানি দিচ্ছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। এটা দেখে লিমনের আব্বু ফোন দিল ডাক্তারকে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার আসলো। লিমনকে দেখে বলতে লাগলো, আমজাদ চৌধুরী, আপনার ছেলের পেটে অনেক আঘাত পেয়েছে, আবার মুখেও আঘাত পেয়েছে, অনেক হাসপাতালে নিয়ে যান, চেক করে দেখতে হবে রিপোর্টে কি আছে, আর হঠাৎ কেন এমন হলো তার। ঠিক আছে রহিম, তুই যা, আমি এক্ষুনি নিয়ে আসতেছি লিমনকে। এই সিজন, লিমনকে ধর, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাইতে হবে। কি হয়েছে লিমনের? সবাই কান্না করছে কেন? আগে হসপিটালে নিয়ে চল, এরপর বলতেছি কেন কান্না করতেছিস। সিজন সবাইকে গাড়িতে করে নিয়ে চলে গেল হাসপাতালে। এত করে লিমনের জ্ঞান ফিরে এসেছে। ডাক্তার কিছু টেস্ট করিয়েছে লিমনের। সবাই বসে আছে একটা কেবিনে।
এমন সময় লিমনের আব্বু বলতে লাগলো, বাবারে, আমার এত এত সম্পত্তি থাকতে তুই কেন কলেজে ফাস্ট ফুড বিক্রি করতে গেলি? আর তোকে না বলেছি যে সিবিআইডির চাকরিটা ছেড়ে দিয়ে আমার অফিস দেখাশোনা করিস? চাকরি ছাড়িস না কেন? আব্বু, আমার কিছুই হয় নাই, এত চিন্তা করো না তো। আর হাসপাতালে এসেছো কেন? চলো বাসায় যাই, সকালে আবারও কলেজে যাইতে হবে, অনেক কাজ আছে। তবে আর ফাস্ট ফুড বিক্রি করতে দিব না, তুই অফিস সামলাবি। আমি সাব্বিরের সাথে কথা বলতেছি, কথা বলে তোকে চাকরি থেকে বের করার ব্যবস্থা করতেছি। আমি নিজে যতক্ষণ না বলবো ততক্ষণ কেউ বের করতে পারবে না। আর এখন ডাক্তার এসে বলবে যে আমার কোনো অসুবিধা হয় নাই, দেখে নিও। লিমনের কথা শেষ হতেই ডাক্তার আসলো আর বলতে লাগলো, লিমনের তেমন কিছু হয় নাই, আসলে ঠিক মতো ঘুমায় না, তাই আর কি এমন হয়েছে। আমি ঔষধ লিখে দিয়েছি, এইগুলো খেলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, তাহলে লিমনকে বাসায় নিয়ে যাওয়াই আমরা। ঠিক আছে, নিয়ে যান। সবাই লিমনকে নিয়ে চলে গেল বাসায়। খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে পড়লো লিমন। বিভিন্ন জায়গার বিভিন্ন স্থান থেকে ফারহাদ চৌধুরীর সকল ইনফরমেশন বের করতে লাগলো লিমন। এমন সময় তার জিমেলে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতেই সাথে সাথে সকল ডাটা কোথায় যেন উধাও হয়ে যেতে লাগলো। এদিকে লিমন কিছুই বুঝতেছে না, মাথায় হাত দিয়ে বসে আছে। সে বুঝতেই পারে না এটা যে ফিশিং লিঙ্ক। সকল ডাটা চলে যাওয়ার পর আপনা আপনি ল্যাপটপটা ঠিক হয়ে গেল। লিমন কিছু বুঝে উঠতে না পেরে ফোন দিল হাসানকে। বেশ কয়েকবার কল দিতেই ওই পাশ থেকে হাসান ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, এতদিন পর আমাকে মনে পড়লো আপনার। ওয়ালাইকুম সালাম। মনে তো সবাইকেই থাকে, সময়ের জন্য ফোন দিয়ে উঠতে পারি নাই রে। তা তুই এখন কোথায় আছিস? একটু আমাদের বাসায় আসতে পারবি? কেন, কি হয়েছে? হঠাৎ বাসায় আসতে বললে যে? তুই আয়, এরপর সব বলবো কি হয়েছে। ঠিক আছে, আমি 30 মিনিটের মধ্যে চলে আসবো। রাখছি তাহলে এখন। লিমন ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। সোফায় বসতে বসতে তার আব্বুকে বলতে লাগলো, আচ্ছা আব্বু, আমাদের দেশের টপ বিজনেসম্যান কে ছিল আগে? আমাদের দেশে আগে টপ বিজনেসম্যান ছিল ফারহাদ সিকদার, যা কাজ করতো সব অবৈধ কাজ করত, কাপড়ের ভিতরে করে বিভিন্ন দেশের মাদক পাচার করত। পরে সেনাবাহিনীর অভিযানে তার কয়েকটা অফিস বন্ধ করে দেয় তারা, তখন সে আরও বেশি করে মাদক পাচার করত। পরে যখন দেশের এই অবস্থা দেখতেছে, তখন একেবারে ফরহাদ সিকদারের অফিস বন্ধ করে দেয়, যাতে আর কখনোই কাজটা করতে না পারে। আর তাকে জরিমানা ধরে 1000 কোটি টাকা, যা সে দিতে পারে নাই। এখন সে কোথায় আছে এটা কেউ জানে না, তাকে খুঁজতেছে সেনাবাহিনী। ও আচ্ছা। লিমন তার বাবার সাথে কথা বলছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। লিমন গিয়ে দরজা খুলতেই দেখতে পেল হাসান দাঁড়িয়ে আছে। হাসানকে দেখে লিমন বলতে লাগলো, ভিতরে আয় হাসান। হাসান ভেতরে চলে গেল। কিছুক্ষণ লিমনের আব্বুর সাথে কথা বলে চলে গেল দুজন উপরে। লিমন তার ল্যাপটপটা বের করে হাসানের হাতে দিয়ে বলতে লাগলো, হাসান, এই দেখ তো, আমি ফরহাদ সিকদারের কিছু ইনফরমেশন জোগাড় করছিলাম। এমন সময় এই ইমেলটা আসে। আমি ইমেলে ঢুকতেই সাথে সাথে ফরহাদ সিকদারের সকল ইনফরমেশন কোথায় যেন চলে যায়। বাকি যা ইনফরমেশন ছিল সব কিছু ঠিকঠাক আছে, শুধু ফরহাদ সিকদারেরটা নেই। লিমন, এই ইমেলটা ফরহাদ শিকদার পাঠিয়েছে। এমনভাবে ফিশিং লিঙ্ক তৈরি করেছে যেটাতে শুধু তার সকল ইনফরমেশন চলে যাবে, বাকিগুলো থাকবে। আমি ট্রাই করতেছি, দেখি ইনফরমেশনগুলো আনা যায় কিনা, আর যদি পারি ফরহাদ শিকদারের লোকেশনটাও বের করে নেব। এই বলে হাসান কাজ করতে লাগলো। এদিকে লিমন হাসানের পাশে বসে আছে আর দেখতেছে কিভাবে কি করছে। ফার্স্ট টাইপিং 1 মিনিটের কম করে হলেও 500 বার টাইপিং করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর ল্যাপটপের স্ক্রিনে সাকসেসফুল লেখাটা ওঠে। এটা দেখে হাসান মুচকি হেসে দিয়ে বলতে লাগলো, ভাই, এই ফরহাদ শিকদার আর কেউ না, সে হচ্ছে আপনি যেই কলেজে গিয়ে ফাস্টফুড বিক্রি করতেছেন, ওই কলেজের অধ্যাপক গোলাম রাব্বানি, যিনি এখন প্রিন্সিপাল হয়ে বসে আছেন। এই দেখেন তার ছবি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে তো তাকে ধরতেই হয় আমাদের, তাই না? চল আমার সাথে, এখন যাই, একটা কাজ করতে হবে। ভাই, আমার একটু কাজ আছে, আমাকে যাইতে হবে একটু। আমি অর্ধেক কাজ পেলে আপনার কথায় চলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা তাহলে, আমি কাজটা করে নিতে পারবো। হাসান চলে গেল। এদিকে লিমন তার ব্যাগটা নিয়ে চলে গেল নিচে। তার বাবার পাশে বসতে বসতে বলতে লাগলো, আব্বু, আমার 10,000 টাকা লাগবে, দিতে পারবে নাকি? এই নে আমার এটিএম কার্ড, যত টাকা লাগে উঠিয়ে নে। আর কোথায় যাচ্ছিস এখন? ফাস্টফুড কিনে আনার জন্য যাচ্ছি, আজকে সব কিছু শেষ হয়ে গেছে, তাই আর কি। তুই আমার কথা শুনবি না যেহেতু, আমিও আর তোকে জোর করব না, যা ইচ্ছে কর গিয়ে। লিমন আর কিছু না বলে চলে গেল বাইরে। বাজার থেকে সকল কিছু কিনে নিয়ে চলে আসলো বাসায়। রাত প্রায় 12টা। এমন সময় লিমনের ফোনটা বাজতে লাগলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার অফিস থেকে ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, তুমি কোথায় যাচ্ছ? এখন একটু অফিসে আসতে পারবে নাকি? ফারহাদ শিকদারের কিছু ইনফরমেশন পেয়েছি,
আর নতুন অফিসার এসেছে ঢাকা থেকে, তোমার সাথে মিট করতে চায়। স্যার আপনি তো জানেন আমি একটা মিশনে নেমেছি। ফরাদ সিকদারের সকল ইনফরমেশন আমার কাছে আছে। এখন আপাতত এইগুলো দিয়েই কাজ হয়ে যাবে। ঠিক আছে লিমন, তাহলে তুমি কাজ করো, বাকি অফিসারদেরকে কলেজের সামনে যে কোনো একটা দোকান দিয়ে দেই, যাতে ওরা তোমার উপর নজর রাখতে পারে, যাতে তোমার কোনো বিপদ না হয়। স্যার কাউকে পাঠানোর দরকার নেই। আপনি এক কাজ করেন, আপনাকে একটা ইমেল করেছি, দেখেন এই লোকটাকে বলেন খুঁজে বের করতে। এটা হচ্ছে ফরাদ সিকদারের ছোট্ট ভাই কবির। এর মাধ্যমে সকল খারাপ কাজ হয়ে থাকে। ঠিক আছে, আমি তাদের এখনই লাগিয়ে দিতেছি, যাতে তোমার মিশন শেষ হওয়ার আগেই তারা তাকে ধরে নিতে পারে। এই বলে লিমন ফোনটা রেখে দিল। সকাল 6টায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেল লিমন। মাঝরাতে খারাপ একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তার। স্বপ্নটা ছিল এমন, কলেজে যাওয়ার সাথে সাথে তাকে ওই ছেলেগুলো এবং মেয়েগুলো অনেক মার মেরে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। এই স্বপ্নটা দেখেই ঘুম ভেঙে গেল লিমনের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। 5 মিনিট পর ফজরের আজানও দিয়ে দিয়েছে। নামাজ আদায় করে ফাস্টফুড বিক্রির সকল জিনিসপত্র নিয়ে চলে গেল লিমন কলেজে। সকল কিছু সাজিয়ে রাখছে। এখনও কলেজে কেউ আসেনি। আস্তে আস্তে স্টুডেন্ট আসতে লাগলো। লিমন ফাস্টফুড বানাচ্ছে, এমন সময় কলেজের গেট দিয়ে দামি একটা গাড়ি ঢুকতে লাগলো। কলেজের মাঝখানে এসে গাড়িটা থেমে গেল। গাড়ির ভেতর থেকে একটা মেয়ে নামলো। লিমন ভাবতেছে এটা কি হতে পারে। একদিকে ফাস্টফুড বানাচ্ছে আর মেয়েটার দিকে তাকাচ্ছে। এটা দেখে বেঞ্চে বসে থাকা মেয়েটা বলতে লাগলো, ভাইয়া, আপনি ফাস্টফুড বিক্রি করতে এসেছেন, বিক্রি করেন, ওই মেয়েগুলোর পাল্লায় পড়বেন না, কারণ ওই মেয়েরাও রাকিবের দলের, দেখবেন একটু পর আসবে তার পুরো গ্যাং নিয়ে। লিমন মেয়েটার কথায় কিছু বলল না, ফাস্টফুড দিয়ে দিল মেয়েটাকে। সবাই খাবার খেয়ে চলে গেল। এমন সময় মারিয়া তার পুরো দলবল নিয়ে চলে আসলো লিমনের কাছে। লিমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, আগে তো তোমাকে কখনো দেখি নাই, নতুন এসেছো নাকি এই কলেজে? জি ম্যাম, আমি নতুন এসেছি এই কলেজে। তা কী খাবেন বলেন, আমি বানিয়ে দিতেছি এখনই। সবাইকে একটা একটা করে ফার্স্ট ফুড দাও, আমি ক্যান্টিন থেকে আসতেছি। রাকিব, তোরা বসে খা। ঠিক আছে, যা মারিয়া। মারিয়া চলে যেতে রাকিব বেঞ্চ থেকে উঠে লিমনের ঘাড়ে সজোরে ঢিপ দিয়ে বলতে লাগলো, এই আলগা পিরিত দেখাবি না মারিয়ার সামনে, আর যদি দেখে আলগা পিরিত দেখাচ্ছিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এই বলে রাকিব আবার চলে গেল। তার বেঞ্চে গিয়ে বসে আছে। এদিকে দূর থেকে মারিয়া ঘটনাটা খেয়াল করলো। কিছুক্ষণ পর মারিয়া চলে আসলো লিমনের দোকানের সামনে আর বলতে লাগলো, কি রে রাকিব, তুই ছেলেটার গাড়ি দেখছিস কেন বলতো? আমি কই তার গায়ে হাত দিয়েছি? তুই জিজ্ঞেস কর ছেলেটাকে। আমি তো তাকে বলেছি শুধু ভালোভাবে বানানোর জন্য। ও আচ্ছা, এখন খা। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। এদিকে মারিয়া তার ব্যাগ থেকে 1000 টাকার নোটটা বের করে দিয়ে লিমনকে উদ্দেশ্য করে বলল, এই নাও তোমার ফার্স্ট ফুডের টাকা, 7টা খেয়েছি আমরা, বাকি যে টাকা থাকবে ওই টাকাটা তুমি রেখে দাও। না ম্যাম, আমি আমার ফাস্টফুডের ন্যায্য মূল্যটাই নিই, এর বেশি 1 টাকাও আমি নিব না। এই বলে লিমন টাকা দিয়ে দিল। মারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভেবে ওই স্থান ত্যাগ করলো। বেশ কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। এদিকে লিমন তার ফোনটা বের করে ফোন দিল তার গুপ্তচরকে। ওই পাশ থেকে ফোনটা ধরে বলতে লাগলো, স্যার, আপনি যা যা বলেছেন তাই তাই হচ্ছে এখানে। এখন আমি আর আমার লোকেরা কি তাদের উপর আক্রমণ করব, নাকি ওরা চলে যাবে? তাদের উপরে আক্রমণ করার দরকার নেই। বাকিদের মাল দিয়ে দেওয়ার সাথে সাথেই ওরা চলে গেলে ওদের উপরে আক্রমণ করবি, আর ব্যাগের ভিতরে যা থাকবে চেক করে নিয়ে আসবি। ঠিক আছে স্যার, নিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না। লিমন আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে চলে গেল প্রিন্সিপালের কেবিনে। দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার আসতে পারি? ইয়েস, কামিন, ভেতরে আসো। স্যার আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার কলেজের ভিতরে ফাস্টফুড বিক্রি করি। তোমাকে দেখেছি তো ফাস্ট ফুড বিক্রি করতে। তা তুমি এইখানে কি করো, কিছু বলবে নাকি? স্যার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাই, আমাকে কি ভর্তি করা যাবে? তুমি সামান্য একজন ফাস্ট ফুড বিক্রি করা ছেলে এই কলেজে পড়তে এসেছো? তোমাকে যে কলেজে ফাস্ট ফুড বিক্রি করতে দিয়েছি এটাই অনেক। এই কলেজে পড়তে হলে যোগ্যতা লাগে, সেটা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কিভাবে এই কলেজে পড়বে? স্যার এই কলেজে পড়ার অনেক ইচ্ছে আমার, প্লিজ আমাকে এই কলেজে পড়তে দেন। আমি ফাস্টফুড বিক্রি করে যা টাকা পাই সব টাকাই কলেজে দিয়ে দিব। না, দেওয়া যাবে না। তুমি ফাস্ট ফুড বিক্রি করো গিয়ে, আর যদি পড়ালেখা পড়তে ইচ্ছে হয় অন্য কলেজে যাও, ওইখানে গিয়ে ফাস্ট ফুড বিক্রি করো আর পড়াশোনা করো। লিমন আর কিছু না বলে চলে গেল। ওইখান থেকে তার ফাস্টফুড দোকানের কাছে গিয়ে দেখে মারিয়ার নামের মেয়েটা এসে বসে আছে। লিমনকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি প্রিন্সিপালের রুমে গিয়েছিলে কেন? কোনো কাজ ছিল নাকি প্রিন্সিপালের রুমে? না, কোনো কাজ ছিল না। আমি স্যারকে বলেছিলাম যে আমি ফাস্টফুড বিক্রি করার সাথে সাথে এই কলেজে পড়বো, কিন্তু স্যার আমাকে বলেছে অন্য কলেজে গিয়ে পড়তে, তাই আর আমি কিছু না বলে চলে এসেছি। ও আচ্ছা, তা তুমি কোন ক্লাসে ভর্তি হতে চাও একটু বলো,
আমি দেখি স্যারের সাথে কথা বলে ব্যবস্থা করে দিতে পারি নাকি। না, ব্যবস্থা করিয়ে দিতে হবে না, আমি পড়ালেখা করব না আর। গরিবের কপালে পড়ালেখা নেই ম্যাম, আজকে বুঝতে পারলাম। কালকে তুমি কাগজপত্র নিয়ে আসবে, আমি তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেবো। এই আমার লাস্ট কথা, আমি একবার যেটা বলি এটাই করি। এই বলে মারিয়া চলে গেল ওইখান থেকে। এদিকে লিমন ভাবছে মেয়েটা তার জন্য এত কিছু করছে কেন। আজকে এই পরিচয় হলো, এই পরিচয় থেকেই এত কিছু করছে আমার জন্য। সামনে আরো কি কি জানি করে। এইসব ভাবতেছে এমন সময় রাকিব আসলো। রাকিবকে দেখে রিমনের গলা শুকাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রাকিব আশেপাশে তাকিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো আর বলতে লাগলো, কিরে ওই মারিয়া নামে মেয়েটার সাথে তোর এত কিসের কথা বলতো? তোরা কি আগে কখনো দেখা করেছিস নাকি যে মারিয়া তোর কাছে চলে আসে বারবার? না ভাই, উনি আমাকে ফাস্টফুড এর টাকাটা দেয় নাই, ওইটাই এখন দিয়ে গেছে। আর বলে গেছে তার মনে ছিল না টাকা দিতে। ও আচ্ছা, এই কথা। তুই যে সত্যি বলতেছিস এটার প্রমাণ কি আছে বলতো? আপনি নিজেই গিয়ে জিজ্ঞাসা করেন ওনাকে, তাহলেই তো সত্যিটা জানতে পারবেন। লিমনের কথা শুনে রাকিব রেগে গিয়ে তার মুখ থেকে সিগারেটটা বের করে লাগিয়ে দিল লিমনের হাতে। এদিকে লিমনের হাতে অনেক যন্ত্রণা করছে। লিমন চিৎকার করে বলছে, ভাই আমাকে ছেড়ে দেন, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন, আমার হাতে অনেক জ্বলাপোড়া করতেছে। ভাই আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ ছেড়ে দেন। আজকের জন্য ছেড়ে দিলাম, আরেকদিন যদি দেখি ওই মেয়েটার সাথে তোকে, তাহলে কি হবে বুঝতে পারছিস? তখন সিগারেটের ছেঁকা দিব না, শুধু আরও কি কি করতে পারি ওইসব করব। এখন যাই তাহলে আমি। এই বলে রাকিব চলে গেল। এদিকে লিমন তার হাতের দিকে তাকিয়ে তাকিয়ে কয়েকটা জায়গায় সিগারেটের দাগ পড়ে গেছে। এটা দেখে লিমনের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে তার হাতে পড়ল। বালতিতে থাকা পানিতে হাত ডুবিয়ে দিল লিমন। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর বুঝতে পারলো এখন তাকে এইখান থেকে চলে যেতে হবে বাসায়। তাই সবকিছু ভরে নিয়ে চলে গেল বাড়িতে। কলিং বেল দিতে লিমনের ভাবি এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি ব্যাপার লিমন, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? আর চোখগুলো লাল হয়ে আছে কেন? তুমি কান্না করলে তো চোখ লাল হয়, কেউ কিছু বলেছে নাকি? না ভাবি, কেউ কিছু বলে নাই। আপনি ফ্রিজ থেকে কয়েকটা বরফ নিয়ে আসেন তো আমার রুমে, একটু দরকার আছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। লিমন চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে দেখে তার ভাবি এসে বসে আছে। ছোট একটা বাটি থেকে বরফ নিয়ে হাতে লাগাতে লাগলো। লিমনের হাতে এই অবস্থা দেখে তার ভাবি চিৎকার করে বলতে লাগলো, আম্মু আম্মু দেখে যান লিমনের হাতে কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। আরে ভাবি, আপনি আম্মুকে ডাকতে গেলেন কেন? এখন তো পুরো বাড়ি চিল্লিয়ে মাথায় তুলবেন উনি। ডাকবো না তো কি করব? তোমার এমন অবস্থা করেছো কে একবার বলো। আমি তোমার ভাইকে বলতেছি, তোমার ভাই তাকে থানায় নিয়ে এমন থেরাপি দেবে আর কোনো দিন তোমার গায়ে হাত তোলার সাহস পাবে না। সাদিয়া ডাকে লিমনের আম্মু চলে আসলো লিমনের রুমে। এসে দেখে সাদিয়া এবং লিমন দুজন মিলে তার হাতে বরফ দিতেছে। এটা দেখে লিমনের আম্মু বলতে লাগলো, কি হয়েছে সাদিয়া, এইভাবে চিৎকার করতেছো কেন? আর লিমন, তুই তোর হাতে বরফ লাগাচ্ছিস কেন? কি হয়েছে তোর হাতে? আরে আম্মু, কিছুই হয় নাই, এমনিতেই বরফ লাগাচ্ছি। ভাবি আপনিও পারেন বটে। আম্মু, লিমনের হাতে কে যেন সিগারেটের ফুলকা লাগিয়ে দিয়েছে কয়েকবার, এই দেখেন ওর হাত পুড়ে গেছে। লিমন, তোর এমন হয়েছে আর তুই আমাকে ডাক দিবি না? সাদিয়া, তুমি আমার রুমে ড্রয়ার থেকে একটা ছোট প্যাকেটে ড্রপ আছে, ওইটা নিয়ে আসো। ঠিক আছে, আনতেছি আম্মু। সাদিয়া চলে গেল। এদিকে লিমন বরফ আর না লাগিয়ে রেখে দিল। বেশ কিছুক্ষণ পর সাদিয়া এক ড্রপ এনে তার শাশুড়ির হাতে দিতেই লিমনের হাতে দিয়ে দিল। আম্মু অনেক জ্বালাপোড়া করতেছে, কি দিয়েছো এটা? ভালো হয়ে যাবে, একটু সহ্য করে থাক। লিমন আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর জ্বালাপোড়া কমতেই বিছানায় শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে টের পায়নি লিমন। বিকালে ঘুম ভাঙলো লিমনে সাদিয়া ডাকে। ঘুম ভাঙতেই সাদিয়া বলতে লাগলো, লিমন, তোমার ফোনে হাসান নামের একটা ছেলে ফোন দিয়েছিল একটু আগে, বলেছে তুমি ঘুম থেকে উঠলে ফোন দিতে। ঠিক আছে ভাবি, আপনি যান, আমি কথা বলতেছি তার সাথে। সাদিয়া চলে গেল। এদিকে লিমন ফোন দিল হাসানকে। ওই পাশ থেকে কলটা রিসিভ করেই হাসান বলতে লাগলো, ভাই আমি কিছু তথ্য পেয়েছি যা দিয়ে ফরহাদ শিকদার এবং তার ছোট ভাইকে খুব তাড়াতাড়ি ধরতে পারবো। তবে ফরহাদ শিকদারকে এখন ধরলে পরে তার পুরো প্ল্যান আমরা জানতে পারবো না। এর চাইতে ভালো হবে তার ভাইকে ধরি আগে। হাসান, ফরহাদ সিকদারের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তুমি আগে তার ভাইয়ের খোঁজ লাগাও, সে কি করে, কোথায় থাকে, সকল কিছু খোঁজ লাগিয়ে আমাকে জানাও। আগে তাকে ধরলেই ফরহাদ সিকদার এমনিতেই আমাদের হাতে ধরা দিবে। ঠিক আছে ভাই, আমি ফরহাদ শিকদারের ছোট ভাইকে ধরতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। এখন রাখছি তাকে। হাসান ফোনটা কেটে দিল। এদিকে লিমন উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেল। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা গাড়ি এসে লিমনের সামনে দাঁড়াতেই লিমন দেখতে পেল মারিয়া গাড়ির ভেতর থেকে তাকে ডাকছে। লিমন কাছে যেতেই মারিয়া বলতে লাগলো, কি হয়েছে তোমার? আজকে কলেজ থেকে এত তাড়াতাড়ি চলে আসলে যে?
আর তোমার কলেজের ভর্তির বিষয়ে আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি। সকাল 10টা পর্যন্ত ফাস্টফুড বিক্রি করে পরে ক্লাস করবে, পরে 1টার সময় আবার এসে ফাস্টফুড বিক্রি করা শুরু করবে, যতক্ষণ পর্যন্ত টিফিন না শেষ হয়। ঠিক আছে ম্যাম, তবে আপনি আমার দোকানে বেশি আসবেন না। আপনি আসলে রাকিব ভাই আমাকে অনেক মারে। এই দেখেন আমার কি অবস্থা করেছে উনি। লিমন তার হাতটা এগিয়ে দিয়ে দেখালো। মারিয়া লিমনের হাতটা দেখে তো মারিয়ার চোখ লাল হয়ে গেল। লিমনকে কিছু না বলে মারিয়া গাড়ি চালিয়ে চলে গেল ওইখান থেকে। লিমন কিছু না বুঝতে পেরে চলে গেল তার বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে, এমন সময় লিমনের ভাই বলতে লাগলো, কিরা লিমন, তোর হাতে কে সিগারেটের ফুলকা লাগিয়ে দিয়েছে? একবার নামটা বল, দেখবি আমি তার কি হাল করি। কিছুই করতে হবে না ভাইয়া, ঠিক সময় তার জবাব পেয়ে যাবে সে, তুমি চিন্তা করো না। এই বলে সবাই খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে লাগলো। চলুন দেখে আসি ওই সময় মারিয়া লিমনের সাথে দেখা করে কোথায় চলে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক কয়েক ঘন্টা আগে। মারিয়া লিমনের সাথে কথা বলে সোজা চলে গেল বটতলা বটগাছের নিচে, কারণ ওইখানে সবাই বসে আড্ডা দেয়। গাড়ি থামিয়ে ডিকি থেকে হকি স্টিকটা বের করে চলে গেল রাকিবের সামনে, গিয়ে বলতে লাগলো, কিরে রাকিব, তোকে কতবার বলেছি কলেজে গেলে কারোর গায়ে হাত তুলবি না, তাহলে আজকে কেন তুই ফাস্টফুড বিক্রি করা ছেলেটার হাতে সিগারেটের ফুলকি লাগিয়ে দিয়েছিস কয়েক জায়গায়? সে আমার সাথে বেয়াদবি করছে, তাই জাস্ট একটু তার হাতে সিগারেটের ফুলকা লাগিয়ে দিলাম। কেমন হলো সুমন বলতো? ভালোই হয়েছে, ওই দিনেও তো ওই ছেলের মুখ পা দিয়ে রক্ত বের করেছিলাম রাকিব, আর আমি তার পেটে ঘুষি মারতে মারতে তার মুখ দিয়ে রক্ত বের করেছি। হা 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 হা। তার মানে আমি কলেজে না গেলে তোরা আমার অবর্তমানে এইসব কাজ করে বেড়াস, তাই না? আজকে তো তোদের এমন মার মারবো আর কোনো দিন গরিবদের শরীরে হাত দেওয়ার সাহস পাবি না। এই বলে মারিয়া রাকিবের গাল বরাবর দিল সজোরে হকি স্টিক দিয়ে বাড়ি। সাথে সাথে রাকিবের মুখ ফেটে রক্ত বেরোতে লাগলো। রাকিব তার হাত দিয়ে মুখ চেপে ধরে আছে। সুমনকে যেই মারতে যাবে এমন সময় সুমন দৌড় দিল, কিন্তু বেশি দূর যেতে পারলো না। হকি স্টিকটা দিয়ে সুমনের মাথা বরাবর ছুড়ে মারতেই সাথে সাথে সুমন মাটিতে পড়ে গেল। এদিকে মারিয়া রাকিবের মাথার চুল ধরে টানতে টানতে বলতে লাগলো, আর কোনোদিন যদি দেখি কুত্তার বাচ্চারা তোরা মানুষদের মেরেছিস আর বার কারোর ক্ষতি করেছিস, তখন বুঝবি কত ধানে কত চাল। আজকে তো মাত্র সামান্য মেরে মুখ থেকে রক্ত বের করেছি, তখন রক্ত না জ্যান্ত কবর দিয়ে দেব। আমাকে চিনিস না? আমি মারিয়া চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সিইও। এই বলে মারিয়া তার গাড়িটা ঘুরিয়ে চলে গেল ওইখান থেকে তাদের বাসায়। ঘটনাটা এই পর্যন্তই। চলুন এখন বর্তমানে ফেরা যাক। লিমন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বেজে গেছে। এটা দেখে লিমন চলে গেল ঘুমাতে। বিছানায় শুয়ে ভাবতে লাগলো মারিয়ার কথা। কে এই মেয়ে, কি তার আসল পরিচয়, এসব ভাবতে লাগলো লিমন। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই তার। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল লিমনের। উঠে ফ্রেশ হয়ে তার আব্বুকে নিয়ে চলে গেল। মসজিদে নামাজ আদায় করে বাপ আর ছেলে হাঁটতেছেন। এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে কারো ডাক শুনতে পেল। লিমন পেছনে তাকিয়ে দেখে মারিয়া তাকে ডাকতেছে। লিমন দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। এমন সময় মারিয়া এসে বলতে লাগলো, কেমন আছো এখন লিমন? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিমন, উনি কি তোমার বাবা? না, ওনাকে তো আমি চিনি না। দুইজন একসাথে নামাজ আদায় করে হাঁটছিলাম, উনিও আমার সাথে হাঁটছিল। ও আচ্ছা, আজকে কলেজে কিন্তু তোমার সকল কাগজপত্র নিয়ে আসবে, তোমাকে ভর্তি করিয়ে দিব। কিন্তু টাকা দেবে কে? প্রিন্সিপাল স্যার তো বলেছে 1 লক্ষ টাকা লাগবে এই কলেজে পড়তে হলে। টাকা নিয়ে চিন্তা করো না, আমি টাকা দিয়ে দিব। পরে না হয় তুমি ফাস্টফুড বিক্রি করে আমাকে টাকা দিয়ে দিবে। ঠিক আছে, এখন তাহলে আমি বাসায় যাই, কলেজে দেখা হবে, বাই। এই বলে লিমন তার বাবাকে নিয়ে হাঁটতে লাগলো। লিমনের আব্বু এক নজরে তাকিয়ে আছে লিমনের দিকে। এটা দেখে লিমন বলতে লাগলো, আব্বু, ওই সময় যদি আমি তোমার পরিচয় দিয়ে দিই তাহলে তো সে বুঝে যাবে যে আমি প্ল্যান করে কলেজে গিয়েছি, তাই ওই সময় তোমাকে বলেছি কেউ না। ভালো, এখন চল যাওয়া যাক। এই বলে লিমন তার আব্বুর সাথে বাসায় চলে আসলো। খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে ফাস্টফুডের ভ্যানটা নিয়ে চলে গেল কলেজে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল যে এখানে সে ফাস্টফুড বিক্রি করে ওই জায়গায় রাকিবের সকল লোকেরা হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে লিমন আস্তে আস্তে ওইখানে যেতে লাগলো। এমন সময় মারিয়া কলেজের গেট দিয়ে প্রবেশ করলো। মারিয়ার গাড়ি দেখে রাকিব সবাইকে বলতে লাগলো, এই সবাই হকি স্টিকগুলো লুকিয়ে রেখে দাও, মারিয়া চলে এসেছে, লিমনকে মারা যাবে না। এটা বলতে সবাই লাঠিগুলো ফেলে দিল। এদিকে লিমন মারিয়ার গাড়ি দেখে একটু স্বস্তির নিঃশ্বাস পেল, কারণ মারিয়া না থাকলে আজকে হয়তো তাকে হসপিটালে ভর্তি থাকতে হতো। এসব ভাবতে ভাবতে লিমন গাড়িটা নিয়ে চলে গেল তার জায়গায়। সকল কিছু রেডি করে বসে আছে। এমন সময় মারিয়া আসলো আর বলতে লাগলো, কিরে রাকিব, তোরা আবার এইখানে এসেছিস কেন? মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি আবার? না রে মারিয়া, আমি লিমনের কাছে সরি বলতে এসেছি। লিমন, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি তোমার সাথে। মাপ চাইতে হবে না, আপনি যান।
রাকিব তার পুরো গ্যাং নিয়ে চলে গেল। এদিকে মারিয়া লিমনের সকল কাগজপত্র নিয়ে চলে গেল প্রিন্সিপালের রুমে। লিমনকে ভর্তি করিয়ে দিয়ে চলে আসলো। লিমন ফাস্টফুডের দোকানটা বন্ধ করে দিয়ে চলে গেল ক্লাসে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল রাকিব তার দলবল নিয়ে বসে আছে। লিমনকে দেখে রাকিব বলতে লাগলো, কি রে দোকানদার, তুই এইখানে কি করিস? তোর তো নিচে ফাস্টফুড দোকানে থাকার কথা, এইখানে এসেছিস কেন? এইখানে এসেছি পড়তে, আজ থেকে আমি এইখানেই পড়বো। এই বলে লিমন লাস্টের বেঞ্চে বসে পড়লো। রাকিব চলে গেল লিমনের কাছে, চুলগুলো ধরে বলতে লাগলো, তোর কারণে মারিয়া কালকে আমাকে অনেক মেরেছে। তুই ভাবিস না তোকে আমি ছেড়ে দিব, তোকে আমি কখনোই ছাড়বো না, এটা মনে রাখিস। গরিব তুই গরিবের মতো থাকবি, ফাস্টফুড বিক্রি করবি, তো তোর জন্য এই কলেজ না। এই বলে রাকিব লিমনের গালে ঠাস করে চড় মেরে দিল। এদিকে মারিয়া দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখেছে। রাকিবের সামনে যেতেই রাকিব ভয় পেয়ে বলতে লাগলো, মারিয়া তুই এইখানে কি করিস? তোর তো ক্লাস শুরু হয়ে গেছে, তুই তোর ক্লাসে যা। আমি তো আমার ক্লাসে যাব, তার আগে ক্লাসের সকলের উদ্দেশ্যে একটা কথা বলে যাচ্ছি। লিমনের গায়ে যদি একটা আঁচড় পড়ে তাহলে সবাইকে এই কলেজ থেকে বের করে দিব। রাকিব, তুই সাবধানে থাকিস, কালকের মতো আবার মার খাইতে আসিস না, এই বলে দিলাম। এটা বলেই মারিয়া চলে গেল। এদিকে রাকিবও লিমনের কাছ থেকে চলে আসলো তার বেঞ্চে। কয়েকটা ক্লাস করে লিমন চলে গেল নিচে। দোকানটা খুলতে কয়েকজন কাস্টমার এসে বসে পড়লো। লিমন তাদের ফাস্টফুড দিয়ে দিল। এদিকে মেয়েগুলো খাবার খেয়ে টাকা দিতে দিতে বলতে লাগলো, ভাইয়া, আপনার বার্গারগুলো অনেক টেস্টি হয়, ধন্যবাদ আমাদের এত টেস্টি টেস্টি খাবার খাওয়ানোর জন্য। মেয়েগুলো চলে গেল। এদিকে লিমন খাবার বিক্রি করা শেষ করে দোকান বন্ধ করছে। এমন সময় একটা মেয়ে এসে বলতে লাগলো, এই ছেলে মারিয়া আপু তোমাকে ডাকতেছে 4 তলায় 12 নম্বর রুমে, বলেছে তোমাকে এখনই যাওয়ার জন্য। ঠিক আছে আপু, আমি এখনই যাচ্ছি, আপনি যান। মেয়েটা তার ব্যাগ থেকে ফোনটা বের করে কাকে যেন মেসেজ দিয়ে বলে দিল সে আসছে। এদিকে লিমন সকল কিছু গুছিয়ে রেখে চলে গেল 4 তলায় 12 নম্বর রুমে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই রাকিব লিমনের মাথায় দিল সজোরে বাড়ি। সাথে সাথে লিমন অজ্ঞান হয়ে গেল। এদিকে রাকিব সুমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শালাকে ঘুমের ওষুধ ইঞ্জেকশন দিয়ে পুশ করে শরীরে কলেজে ছুটির পর তাকে নিয়ে যাব, আমাদের রাস্তা নাই। এই কুত্তার বাচ্চার জন্য মারিয়া আজকে আমার শরীরে হাত দিয়েছে। যেই মারিয়া আমাকে ছাড়া চোখে দেখতো না, সেই মারিয়া কি না আমাকে মেরেছে? রাকিব ভাই, আপনি মনে হয় মারিয়া আপুকে খুব ভালোবাসেন, তাই না? ভালোবাসি মানে তার জন্য আমি জীবন দিতে রাজি আছি, যে করি হোক মারিয়াকে আমার লাগবেই। রাকিব ভাই, মারিয়াকে এইভাবে কখনোই পাবেন না। আপনি মারিয়াকে পেতে হলে তাকে কিডন্যাপ করতে হবে। তাকে যে আপনি ভালোবাসেন এটা বোঝাতে হবে। কয়েকদিন রেখে তাহলেই দেখবেন মারিয়া আপু বুঝবে। এখন কিছু করব না, এখন করলে সে বলবে আমি তার টাকা দেখে ভালোবাসি, তাই এখন কোনো কিছু করা যাবে না। আরও কয়েকটা মাস যাক, দেখি মারিয়াকে প্রপোজ করব। যদি রিজেক্ট করে দেয় তাহলে আমি মারিয়াকে কিডন্যাপ করে জোর করে হলেও বিয়ে করব। ঠিক বলেছেন। আর ভাই, এই শালাকে নিয়ে গেলাম তো মারিয়া আপু আমাদেরকে সন্দেহ করবে, বলবেন আমরা তাকে কিছু করছি। আর ওর গাড়িটা তো নিশ্চয়ই রয়েছে, তো উনি আর বেশি সন্দেহ করবে না আমাদের ওপর, বুঝতেই তো পারছেন। এখন কি করা যায় বলতো? তাকে তো এইভাবে রাখা যায় না। আবার ওর শরীরে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, আর ঘুম তো কম হলেও রাত 10টার আগে ভাঙবে না। তা তো ঠিক আছে। আচ্ছা, এখন নিচে চলেন, আমি দেখছি কি করা যায়। সবাই চলে গেল নিচে। ক্যান্টিনে বসে আছে এমন সময় সুমন একটা কাগজে কি যেন লিখে ক্যান্টিনে থাকা পিচ্চি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিল মারিয়ার কাছে। চলুন দেখে আসি মারিয়া কি বলছে। আপু আপু, এই নেন, একটা ভাইয়া বলছে এটা আপনাকে দিতে। কোন ভাইয়াটা বলেছে এটা আমাকে দিতে? তুমি কি চেনো নাকি? না, আমি তাকে চিনি না, শুধু বলছে এটা আপনাকে দিতে। ও আচ্ছা। ছেলেটা চিরকুটটা দিয়ে চলে গেল। এদিকে মারিয়া চিরকুটটা খুলতে দেখতে পেল লেখা আছে, মারিয়া, আমি লিমন, আপনি একটু 4 তলায় 12 নম্বর রুমে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। লেখাটা দেখে মারিয়া তার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল 4 তলায় 12 নম্বর রুমে। গিয়ে দেখে লিমন বেঞ্চে শুয়ে আছে। লিমনের কাছে গিয়ে তাকে ডাক দিতে দেখে লিমন শুয়ে আছে। মারিয়া লিমনের পাঞ্চ চেক করে দেখতে লাগলো কি হয়েছে তার। দেখে কিছুই হয়নি। মারিয়া বুঝতে পেরেছে লিমনকে হয়তো ঘুমের ওষুধ দিয়েছে, তাই সে ঘুমাচ্ছে। এটা দেখে মারিয়া চলে গেল বারান্দায়। গিয়ে দেখে রাকিব তার পুরো গ্যাং নিয়ে বসে আছে গাছের নিচে। তাদের দেখে মারিয়া বলতে লাগলো, এই রাকিব, সুমন, তোরা একটু ওপরে আয় তো, আরো কয়েকজন নিয়ে আসতেছি এখনই। রাকিব চলে আসলো উপরে। লিমনকে এই অবস্থায় দেখে রাকিব না বোঝার ভান করে বলতে লাগলো, কি হয়েছে মারিয়া? লিমনের এই অবস্থা হয়েছে কিভাবে? তাকে কিছু করেছিস নাকি? না, আমি কিছু করি নাই। একটা পিচ্চি ছেলে এসে আমার হাতে এই চিরকুটটা ধরিয়ে দিয়ে চলে গেছে। পরে এইখানে এসে দেখি লিমনের এই অবস্থা। তোরা একটু লিমনকে আমার গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে পারবি? পারবো। এই তোরা ধরতো লিমনকে। সবাই লিমনকে ধরে নিয়ে চলে গেল নিচে। লিমনকে গাড়িতে উঠে দিতেই মারিয়া লিমনকে নিয়ে চলে গেল। তার বাসায় কলিং বেল দিতেই কাজের ছেলে এসে দরজা খুলে দিল। কাজের ছেলেকে দেখে মারিয়া বলতে লাগলো, মিনহাজ, আরো কয়েকজনকে নিয়ে এসে গাড়িতে একটা ছেলেকে শুয়ে রেখেছি, তাকে নিয়ে আয়।
আমার রুমে। ঠিক আছে, আমি আসতেছি এখনই। মারিয়া চলে গেল তার রুমে। এদিকে আরো কয়েকজন লোক মিলে লিমনকে নিয়ে আসলো মারিয়ার রুমে। বিছানায় শুয়ে দিলেই সবাই চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। এদিকে লিমনের জ্ঞান ফিরতেই দেখতে পেল একটা রুমে শুয়ে আছে। চারিদিকে তাকিয়ে দেখে মারিয়ার ছবি। এটা দেখে লিমন তাড়াতাড়ি উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়লো। লিমনকে দেখে মারিয়া বলতে লাগলো, আসো লিমন, এখানে বসো, তোমাকে আমার আপুর সাথে পরিচয় করে দিই। আজকে পরিচয় হতে পারবো না, অন্য একদিন পরিচয় হব। এখনই আমাকে বাসা যেতে হবে। আব্বু আম্মু আমার জন্য চিন্তা করবে না হলে। চলো তোমাকে বাসে পৌঁছে দিয়ে আসি। না, যাইতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। এই বলে আমি চলে গেলাম বাইরে। একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম বাসায়। কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার লিমন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আম্মু তো টেনশন করছিল অনেক, আমি বুঝিয়ে শুনিয়ে রেখেছি। আম্মুকে চিন্তা করতে বারণ করবে, আমার কিছুই হয় নাই, আমি ঠিক আছি। আমার জন্য খাবার রেডি করো ভাবি, খুব ক্ষুধা লাগছে। আমি ফ্রেশ হয়ে আসতেছি এখনই। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। লিমন চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিতেই দেখতে পেল হাসানের 30+ মিস কল। এটা দেখে লিমন হাসানকে ফোন দিতে লাগলো। বেশ কয়েকবার ফোন দিতেই ওই পাশ থেকে হাসান ফোনটা রিসিভ করে বলতে লাগলো, ভাই আপনি কোথায়? আপনাকে এতগুলা ফোন দিলাম, একটা ফোনও ধরলেন না কেন? কি হয়েছে আপনার বলেন তো? জানি না রে, আমি মাত্র আসলাম মারিয়াদের বাসা থেকে। তাই এতগুলো ফোন দিয়েছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই। ফরহাদের ভাইকে ধরে ফেলেছি। আপনি একবার এসে দেখে যান তার ভাইকে। ঠিক আছে, আমি আসতেছি 12টার সময়। রাখছি তাহলে। এই বলে লিমন ফোনটা কেটে চলে গেল নিচে। খাওয়া দাওয়া শেষ করে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 11টা 45 বাজে। তাই দেরি না করে চলে গেল তার আস্তানায়। গিয়ে দেখে ফারহাদের ভাইকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। তাকে দেখে লিমন বলতে লাগলো, কিরে, কেমন আছিস ফারহাদের ভাই? তোকে অনেকদিন খুঁজেছি কিন্তু পাই নাই, আজকে অবশেষে পেয়ে গেলাম। কি বলিস হাসান? ভাই, তাকে ধরতে পারতাম না যদি ওইখানে বাচ্চারা না থাকতো। আমাদের থেকেও ফার্স্ট দৌড়ে। আমরা তার 2 হাত পিছনে থাকি, তবুও পারি নাই। আমাকে বেঁধে রেখেছিস না? একবার যদি আমার ভাই জানতে পারে তখন কি হবে? তোদের চিন্তার ধারণার বাইরে। আমাদের লোকেশনে তো আসতে পারবে, কিন্তু আমাদের খোঁজ পাবে না কেউ, কারণ এখন আমরা মাটির 40 হাত নিচে আছি। তোকে এইখান থেকে ছেড়ে দিলেও তুই পথ খুঁজে পাবি না। এই জায়গায় বারবার আসতে হবে। ওহ আচ্ছা, তো একবার আমাকে ছেড়ে দিয়ে দেখ আমি বের হতে পারি কি না। হাসান, তাকে ছেড়ে দাও, দেখি সে কোথায় দিয়ে যায়। এই বন্দি আস্তানা থেকে কে বা তাকে রক্ষা করতে আসে। ফারহাদের ভাইকে ছেড়ে দিতে এসে এই ঘর ওই ঘর দৌড়াতে লাগলো, কিন্তু যাওয়ার রাস্তা কোথায় দিয়ে পাচ্ছে না। এইভাবে রাত 3টে বেজে গেল। ক্লান্ত হয়ে ফারহাদের ভাই আবার চেয়ারে এসে বসে পড়লো। তাকে দেখে লিমন বলতে লাগলো, কিরে, কেমন লাগছে এখন? তোকে বলেছিলাম না এই ঘর থেকে বের হতে পারবি না? আমার কথা তো শুনলি না, অযথা দৌড়াদৌড়ি করলি। আমাকে ছেড়ে দাও লিমন, তোমার যত টাকা সোনা দানা পিস্তল যা লাগে সব আমি দিব, তবু আমাকে এখান থেকে বের করে দে। এখন তোকে বের করবো না রে, তোকে বের করবো যেই দিন তোর ভাইকে ধরতে পারবো। ওই দিন তোকে আর তোর ভাইকে জেলে নিয়ে যাব। এখন থেকে তুই এখানেই থাক। ফারহাদের কোনো কথা না শুনে তাকে আবার আগের মতো বেঁধে রেখে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে গেল হাসান এবং লিমন। মাটির নিচ থেকে আসতেই দেখতে পেল কিছু গাড়ি আসতেছে এদিকে। এটা থেকে আবার লিমন এবং হাসান ভেতরে চলে গেল। উল্টো পথ দিয়ে বের হয়ে চলে গেল বাসায়। সকাল 10টা। লিমন চলে গেল কলেজে। আজকে সে ফাস্টফুড বিক্রি করতে পারবে না, কারণ আজকে তার কাছে ফাস্টফুড বানানোর জিনিস নেই। তাই দোকানটা বন্ধ করেই রেখেছে। বেশ কিছুক্ষণ পর সবাই আসলো, কিন্তু কেউ ফাস্টফুড খেতে পারলো না। লিমন ক্লাসরুমে বসে আছে। এমন সময় বাইরে কারো চিৎকারের শব্দ পেল। লিমন বারান্দায় দাঁড়াতেই দেখতে পেল প্রিন্সিপাল একজন শিক্ষার্থীর শরীর থেকে কাপড় ছিঁড়ে ফেলতেছে। এটা দেখে লিমন দৌড়ে চলে গেল ওইখানে। প্রিন্সিপালকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে। লিমনের শরীর থেকে শার্টটা খুলে মেয়েটাকে পরিয়ে দিল। প্রিন্সিপাল নিচ থেকে উঠে লিমনকে তার দিকে ঘুরিয়ে নিয়ে ঠাস করে লিমনের গালে চড় মেরে বলল, এই ভিখারির বাচ্চা, তোকে যে কলেজে ভর্তি করেছি এটাই অনেক। আজকে মারিয়া আসবে না, আমাকে কেউ বাধা দেবে না, আর এই মেয়েটাকে আমি সবার সামনে ধর্ষণ করব। দেখি কোন কুত্তার বাচ্চা এই মেয়েকে বাঁচাতে আসে। স্যার, আর কেউ বাধা দেখ বা না দেখ, আমি বাধা দিব। আপনি এই মেয়েটার বাবার বয়সে হয়ে কিনা এই মেয়েটাকে ধর্ষণ করার চেষ্টা করতেছেন? আপনি মানুষ নাকি পশু? এই রাকিব, সুমন, তোরা কোথায় আছিস রে? এই শালাকে ধরতো। এই শালা বেশি কথা বলতেছে। আজকে তাকে মেরে এই ক্যাম্পাস থেকে বের করে দে, আমি কিছুই বলবো না। প্রিন্সিপালের কথা শুনে রাকিব এবং সুমন যেই লিমনকে মারতে আসবে, এমন সময় গেট দিয়ে এক এক করে সিআইডি ঢুকতে লাগলো। পুরো ক্যাম্পাসে সিআইডির গাড়ি দিয়ে ভরে গেছে। সকল সিআইডি অফিসাররা এসে রাকিব এবং সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, এ চল আমাদের সাথে, তাদের নামে মামলা করা হয়েছে। এদিকে প্রিন্সিপালের মাথা থেকে গড়িয়ে গড়িয়ে ঘাম পড়ছে। লিমন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখতেছে। সিআইডি অফিসারদের ইশারা করে বলে দিল যাতে মেয়েটাকেও নিয়ে যায়।
সিআইডি অফিসাররা রাকিব এবং সুমনের সাথে মেয়ে ডাকাও নিয়ে চলে গেল। এদিকে ক্যাম্পাসে এত সেনাবাহিনীর অফিসার দেখে সবাই ভিড় জমালো। এদিকে প্রিন্সিপাল স্যার সবাইকে বললো ক্লাসরুমে যাওয়ার জন্য, আর লিমনকে বললো তার কেবিনে আসার জন্য। সবাই চলে গেল। এদিকে লিমনও চলে গেল প্রিন্সিপালের কেবিনে। চেয়ারে বসে আছে, এমন সময় প্রিন্সিপাল ফ্রেশ হয়ে এসে বলতে লাগলো, সত্যি করে বলতো এই সিআইডির অফিসাররা আসলে কিভাবে এত তাড়াতাড়ি, আর তোর আসল পরিচয় বা কি? স্যার, আমি সামান্য গরিব ঘরের ছেলে। আমি থাকি বস্তিতে, সাথে আপনার কলেজের ফাস্টফুড বিক্রি করি। আপনি তো জানেনই, তাহলে আবারও জিজ্ঞাসা করতেছেন কেন আমার আসল পরিচয় কি? এই কলেজে আগে কখনোই এত সিআইডি অফিসার কেন একজন পুলিশ অফিসারও আসে নাই? আজকে এসেছে, কেউ তো তাদের খবর দিয়েছে এই কলেজে আসার জন্য। তাদের মধ্যে কেউ খবর দিয়েছে। যা এখন ক্লাসে যা, আর এই নে শার্ট। প্রিন্সিপাল একটা শার্ট দিয়ে দিল লিমনকে। ওইটা করে চলে গেল ক্লাসে। কয়েকটা ক্লাস করে চলে গেল বাজারে, কারণ ফাস্টফুড বিক্রির জিনিসপত্র কিনতে হবে। সকল কিছু কিনে নিয়ে চলে গেল বাসায়। বিকালে চায়ের দোকানে বসে আছে লিমন। এমন সময় একটা গাড়ি এসে থামলো দোকানের সামনে। লিমনকে দেখে মারিয়া বলতে লাগলো, লিমন, এদিকে আসো তো। আজকে কলেজে কি হয়েছে? শুনেছি সিআইডি অফিসাররা নাকি রাকিব আর সুমনকে ধরে নিয়ে গেছে। ম্যাম, ওদেরকে ধরে নিয়ে গেছে সিআইডি অফিসাররা। জানি না কেন ধরে নিয়ে গেছে। ও আচ্ছা, আমার সাথে চলো তো সিআইডি অফিসে। তাদেরকে ছাড়িয়ে আনতে হবে। আপনি তাদেরকে ছাড়িয়ে আনবেন কেন? ওরা তো মনে হয় অপরাধ করেছে, তাই সিআইডিরা ওদের ধরে নিয়ে গেছে। অত শত বুঝি না, তুমি চলো আমার সাথে গাড়িতে বসো। লিমন গাড়িতে বসতেই মারিয়া গাড়ি চালিয়ে চলে আসলো সিআইডি অফিসে। এসে দেখে রাকিব এবং সুমনকে এলোপাতাড়িভাবে লাঠি দিয়ে মারছে। এটা দেখে মারিয়া বলতে লাগলো, আই অফিসার, ওনাদের মারা বন্ধ করেন। আপনাদের বড় অফিসারকে বলেন এক্ষুনি আসতে। না ম্যাম, উনি আসতে পারবে না, উনি এখন মিশনে আসে। ওনাকে ফোন দিতে বারণ করেছে আমাদের ডিআইজি স্যার। তাহলে ডিআইজি অফিসারকে ফোন দেন, আমি ওনার সাথে কথা বলবো। আর ওই দুজনকে ছেড়ে দেন, তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি এসেছি। কিন্তু লিমন ইশারা করে বলে দিল ফোন দিতে। এদিকে কবির সাহেব ফোন দিল ডিআইজিকে। মারিয়া কিছুক্ষণ কথা বলা শেষ হতেই ফোনটা কবির সাহেবের কাছে দিতেই ওপাশ থেকে কি যেন বললো। এদিকে কবির সাহেব তাদের ছেড়ে দিল, সবাইকে নিয়ে চলে গেল। মারিয়া যেতে যেতে বলতে লাগলো, কি রে, সিআইডি অফিসারদের খবর দিয়েছে কে? আর কলেজে কি হয়েছে আমাকে বলতো, আমি তো কিছুই জানি না। রাকিব মারিয়াকে সবকিছু খুলে বলল। মারিয়া কিছুই বলল না। লিমনকে 3 রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে লিমন তার ফোনটা বের করে ফোন দিল ডিআইজিকে। চলুন শুনে আসি কি কথা হচ্ছে তাদের। আসসালামু আলাইকুম স্যার, আমি লিমন বলতেছি। লিমন বলো, কি হয়েছে? আপনি রাকিব আর সুমনকে ছেড়ে দিতে বললেন কেন? আমি ওদের ধরে এনেছিলাম, আর আপনি ছেড়ে দিলেন ওদের। ছেড়ে দিব না তো কি করব? ওই মারিয়া আমার পুরো পরিবারকে তার লোক দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেছে। তাদের যদি ছেড়ে না দিতাম তাহলে ওরা আমার পুরো পরিবারকে মেরে ফেলতো। তাই বলে আপনি ছেড়ে দিবেন? আর মারিয়া কি, তার আসল পরিচয় কি যে তার কথায় সবাই উঠবোস করে? তুমি একজন সিআইডি অফিসার, তুমি নিজে বের করো মারিয়ার আসল পরিচয়। আমি বলতে পারবো না কে এই মারিয়া। তোমাকে একটা মিশনে পাঠানো হয়েছে, এটার খবর কি? এটার খবর খুব ভালো, আশা করি খুব শীঘ্রই তাদের ধরে ফেলতে পারবো। এখন রাখছি তাহলে। লিমন ফোনটা কেটে দিয়ে ফোন দিল হাসানকে। ওই পাশ থেকে ফোনটা রিসিভ করতে লিমন বলতে লাগলো, হাসান, তোর হোয়াটসঅ্যাপে একটা মেয়ের ছবি পাঠাইছি, ওর সকল ডিটেলস আমাকে আজকে রাতের মধ্যে পাঠা। এই মেয়ের আসল পরিচয় আমাকে জানতেই হবে। ঠিক আছে, আমি পাঠাচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। লিমন চলে গেল বাসায়। এদিকে হাসান মারিয়া সকল ডিটেলস বের করে পাঠিয়ে দিল লিমনের কাছে। রাতে লিমন তার ল্যাপটপটা ওপেন করতে দেখতে পেল হাসান মারিয়ার ইনফরমেশন পাঠিয়েছে। এটা দেখে মারিয়ার ইনফরমেশনগুলো দেখতে দেখতে লিমন মাথায় হাত দিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, এটা কি করে হয়? মারিয়া আমাদের ডিআইজি স্যারের মেয়ে? না, এটা কখনোই হতে পারে না। এই বলে লিমন ফোন দিল তার ডিআইজি স্যারকে। বেশ কয়েকবার রিং হতে ডিআইজি স্যার ফোন রিসিভ করতেই বলতে লাগলো, আমি জানতাম তুমি ইনফরমেশন পেয়ে আমাকে ফোন দেবে। লিমন, তোমার দুটা পায়ে পড়তেছি, তুমি প্লিজ আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও আমার কাছে। সে ওই ফরাদ শিকদারের সাথে মিশে খারাপ কাজগুলো করতেছে। তুমি যেভাবে হোক তাকে ফিরিয়ে এনে দাও। মারিয়া আপনার মেয়ে, আমাকে আগে বললেন না কেন? আগে বললেই তো আমি আরও তাড়াতাড়ি কাজ করতে পারতাম। আমি তো ভেবেছিলাম তুমি সব কিছু জেনে গেছো, তাই আর কিছু বলি নাই তোমাকে। এখন তো দেখছি তুমি কিছুই জানো না। আচ্ছা, একটা কাজ করো, তুমি আজকে রাত্রে আমার সাথে দেখা করো। কফি শপে দেখো, তোমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে স্যার, আমি আসতেছি একটু পর, আপনিও আসেন। মারিয়ার সকল খবর আপনার কাছ থেকে নিতে হবে, তা না হলে আমি মারিয়াকে ধরতে পারবো না, সাথে ফারাদ শিকদার কেউ না। তুমি আসো, আমি আসতেছি এখনই। এই বলে ফোনটা কেটে দিল ডিআইজি। এদিকে লিমন রেডি হয়ে চলে গেল কফি শপে।
গিয়ে দেখে ডিআইজি বসে আছে, দুজন কথা বলছে। এমন সময় লিমন দেখতে পেল মারিয়া আসছে। এটা দেখে লিমন বলতে লাগলো, স্যার আপনি বসেন এখানে, মারিয়া আসতেছে, আমি ভিতরেই আছি। আপনি আপনার মুখ তাকে দেখাবেন না, যাতে সে বুঝতে না পারে আপনি এইখানে আছেন। লিমন চলে গেল আরেকটা টেবিলে, হুড়ি পরে বসে আছে। এদিকে মারিয়া সোজা শেষ বেঞ্চের একটা টেবিলে গিয়ে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, এত দেরি করে আসলে কেন? সিআইডি অফিসাররা খবর পেয়ে গেছে? এই নাও, এক্ষুনি এটা নিয়ে বাসায় চলে যাও। আমি এখন যেতে পারবো না, বের হলেই সিআইডি অফিসাররা আমাকে চেক করবে। ঠিক আছে ম্যাম, আর এটা কবে আনবো আবার এখানে? আমি যেই দিন বলি ওই দিন আনবে, এখন যাও। মারিয়ার লোক চলে গেল। বেশ কিছুক্ষণ পর সিআইডির কয়েকটা গাড়ি আসলো কফি শপের বাইরে। কয়েকজন অফিসার এসে মারিয়াকে চেক করে দেখতে লাগলো। কিছু না পেতেই মারিয়া কফির বিলটা দিয়ে চলে গেল। এদিকে লিমন ফোন দিল কবিরকে। এদিকে কবির গাড়িতে বসা ছিল। ফোনটা রিসিভ করতে লিমন বলতে লাগলো, কবির সাহেব, আপনি এক কাজ করেন, তাড়াতাড়ি মারিয়াকে ফলো করেন, যাতে মারিয়া আপনাকে চিনতে না পারে। ওইভাবে ফলো করবেন। ঠিক আছে স্যার, রাখছি তাহলে এখন। আর কোথায় চাই কী করে সব কিছু আপনাকে জানাবো। এই বলে কবির সাহেব ফোনটা কেটে দিল। এদিকে লিমন আবারও ডিআইজির সামনে এসে বসলো। ডিআইজি মুখ থেকে মাস্কটা সরাতেই দেখতে পেল ডিআইজি কান্না করছে। এটা দেখে লিমন বলতে লাগলো, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক আপনার মেয়েকে আগের রূপে ফিরিয়ে আনবো, আপনাকে কথা দিলাম। এখন আপনি বাসায় চলে যান, আর আপনার খবরদের মারিয়ার পেছনে লাগিয়ে দেন, যাতে বুঝতে না পারে তাকে কেউ ফলো করতেছে। ঠিক আছে লিমন, আমি যাই তাহলে। সব খবর তোমার কাছে চলে আসবে। এই নাও, এই ব্লুটুথটা রাখো, এটাতে চার্জ দিতে হয় না। এটা 5000 এম্পিয়ারের ব্যাটারি। 5000 এমপিআর ব্যাটারি হলে তো স্যার আরও বড় থাকতো, এটা এত ছোট কেন? এটা আমার নিজস্ব বানানো, তাই ছোট। এখন যাও তাহলে। লিমন চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। লিমন কিছু না বলেই চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় ব্লুটুথে কথা আসতে লাগলো। হ্যালো স্যার, মারিয়া ম্যাম এখন একটা ছোট পুরোনো বাড়ির ভিতরে ঢুকেছে, যেটা আমাদের এলাকা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তুমি দেখতে থাকো, আর কোথায় কোথায় যাই, কি কি করে সকল কিছু। ঠিক আছে স্যার। লিমন হাসানকে সব ইনফরমেশন পাঠাতে লাগলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। লিমন কলেজে চলে গেল ফাস্টফুড বিক্রি করতে, আর ব্লুটুথ দিয়ে কথা বলতেছে। এমন সময় মারিয়ার গাড়িটা কলেজে প্রবেশ করলো। এটা দেখে লিমন তাড়াতাড়ি করে ব্লুটুথটা তার পকেটে রেখে দিল। মারিয়া লিমনের কাছে না এসে সোজা চলে গেল প্রিন্সিপালের রুমে। চলুন দেখে আসি কি কথা হচ্ছে ওদের মাঝে। ফারহাদ শিকদার, আপনাকে আমি ছাড়বো না। আপনি এটা কি করেছেন? আমার 100 কোটি টাকার ডিল বাদ করে দিয়েছেন কেন? আমি কখন বাদ করলাম? আমি তো তোমার সাথে পার্টনারের কাজ করতেছি, তাহলে আমি বাদ করব কেন বলো? আপনি ছাড়া তো এই কাজটা অন্য কেউ করবে না, কারণ আপনি জানেন আমি কার কাছে আমাদের হিরোইনগুলো বিক্রি করব। তাহলে আপনি ফোন দিয়ে বলে দিয়েছেন যে কম দামে তাকে হিরোইন দিবেন। তাকে আমি কম দামে হিরোইন দেব, তুমি যা ইচ্ছা করতে পারো। আমি আজ থেকে তোমার সাথে কোনো কাজ করব না, কারণ তোমার পিছনে অলরেডি সিআইডি অফিসাররা লেগে আছে। যেখানেই যাচ্ছ ওইখানে সিআইডি অফিসাররা যাচ্ছে। আমি আর তোমার সাথে কাজ করব না। না করেন, তাতে কিছু করার নেই। তবে একটা কথা জেনে রাখেন, আমাকে ধরে ফেলে আপনাকে ধরবে না এটারও কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? আমাকে ধরে ফেললে আমি সাথে সাথে তাদের বলে দিব আপনিও আছেন আমার সাথে। আমাকে ধরার আগে আমি এই দেশ ছেড়ে চলে যাব। সামনের মাসে বড় একটা ডিল হতে চলেছে। ওই ডিলটা শেষ করেই আমি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। ওইখানে গেলে আমাকে আর কেউ খুঁজেও পাবে না। ঠিক আছে, তাহলে আপনার সাথে আমার আজকে শেষ কথা। আপনি প্রস্তুত থাকেন সিআইডির কাছে ধরা দিতে। এই বলে মারিয়া চলে গেল লিমনের কাছে। বেঞ্চে বসতে বসতে বলতে লাগলো, লিমন, আমাকে 1 গ্লাস পানি দাও, আর ফাস্টফুড বানিয়ে দাও খুব ভালো করে। এই নেন পানি, আর এই নেন আপনার ফাস্টফুড। আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আপনার মুখ দেখেই বুঝতে পেরেছি আপনি রাতেও খান নাই, সকালেও খান নাই। ও আচ্ছা, তাই নাকি? যাক, ভালো কথা। মারিয়া খাবার খাচ্ছে। এমন সময় রাকিব আসলো মারিয়ার কাছে। মারিয়ার হাত ধরে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। খাবারটাও খেতে দিল না মারিয়াকে। ওইদিকে রাকিব মারিয়াকে দাঁড় করিয়ে কোমর থেকে একগুচ্ছ ফুল বের করে মারিয়াকে প্রপোজ করতে লাগলো। মারিয়া কীভাবে প্রপোজ করে আমি তা জানি না। তুমি এই কলেজে যেই দিন থেকে এসেছো ওই দিন থেকে তোমাকে আমার ভালো লাগে। আস্তে আস্তে সেই ভালো লাগে এখন ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ডু ইউ লাভ মি মারিয়া? রাকিব, আমি তোকে বন্ধু মনে করতাম, অবশেষে তুই কিনা আমাকে প্রপোজ করলি? এটা আমি মানতে পারছি না। তুই যা আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না। আমি যেহেতু তোকে ভালোবাসি বলেছি, সো আমি তোকেই ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসি না। তোকে আমি নিয়েই যাব এখান থেকে। এই বলে রাকিব মারিয়ার মুখে রুমাল ধরতেই মারিয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। মারিয়াকে কোলে তুলে গাড়িতে উঠে নিয়ে কোথায় যেন যেতে লাগলো।
এদিকে লিমন গাড়ি নাম্বারটা নোট করে দোকানটা আগেই বন্ধ করে রেখেছে, যাতে রাকিব মারিয়াকে নিয়ে যাওয়ার সাথে সাথে ও পিছু করতে পারে। কলেজের গেট থেকে বের হয়ে একজন অফিসারের বাইক নিয়ে গাড়ি লোকেশনে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর গাড়িটা এসে একটা পুরনো বাড়ির সামনে থামলো। এদিকে লিমনও কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলো। ওরা ভেতরে যেতেই লিমনও বাড়ির ভেতরে চলে গেল। মারিয়াকে শুয়ে দিয়ে চোখে মুখে পানি দিতেই মারিয়া জ্ঞান ফিরে আসলো। চারিপাশে তাকিয়ে দেখে তার হাত পা বাঁধা গাছের সাথে সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে রাকিব। তাকে দেখে মারিয়া বলতে লাগলো, রাকিব, তুই যা করতেছিস একদম ভালো করতেছিস না, কিন্তু আমার শরীরে হাত দিবি না তুই। তোর ওই নোংরা হাত আমার শরীরে দিবি না। তোর শরীরে হাত দিব না, শুধু তোর শরীর এখন আমি চুষে চুষে খাবো। এইখানে আমাকে বাধা দিতে কেউ আসবে না। এই বলে রাকিব মারিয়া জামাটা একটানে খুলে ফেললো। যেই পায়জামাটা খুলতে যাবে এমন সময় পেছন থেকে কে যেন এসে রাকিবের মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, রাকিব, তুমি সিআইডির কাছে স্যালেন্ডার করো, তা না হলে তোমাকে এখানে মেরে ফেলবো। হা 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 হা, এতদিন আমি কাউকে মারি নাই, কারণ উপর থেকে অর্ডার আসি নাই। আজ থেকে আমি যা ইচ্ছা করতে পারবো, কেউ বাধা দিবে না। এই বলে রাকিব লিমনের হাত থেকে পিস্তলটা নিয়ে ফেলে দিল নিচে। যে লিমনকে মারতে যাবে এমন সময় লিমন নিচে একটা বড় কাঠের টুকরো নিয়ে রাকিবের পায়ে দিল সজোরে বাড়ি। রাকিব সাথে সাথে ওইখানে পড়ে গেল। রাকিবের মাথা খাটের লোহার সাথে লেগে ফেটে গেল। অনবরত রক্ত বের হচ্ছে রাকিবের মাথা থেকে, কিন্তু লিমন এদিকে কিছুই দেখতেছে না। মুখ থেকে মাস্কটা খুলে ফেললো লিমন। মারিয়া লিমনকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। কোনো কথাই বলছে না মারিয়া। এদিকে লিমন মারিয়া দুই হাত পায়ে রশি খুলে ফেললো। নিচ থেকে জামাটা উঠিয়ে দিয়ে বলতে লাগলো, এটা পরে নেন আপনি। মারিয়া জামাটা পরে নিল। এদিকে লিমন রাকিবের কাছে এসে বলতে লাগলো, এতই ধর্ষণ করার শখ তাই না? আজকে তোর তুই কি হাল করি দেখ। এই বলে পকেট থেকে ছোট একটা ছুরি বের করে রাকিবের পুরুষাঙ্গ কেটে তার হাতে ধরিয়ে দিল। এদিকে রাকিব নাচানাচি করতেছে। একে তো তার মাথা থেকে অনবরত রক্ত বেরোচ্ছে, এদিকে আবার তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে লিমন। এই তো তাড়াতাড়ি তোর শার্ট প্যান্ট পরে নে, তা না হলে তোর মৃত্যু খুব তাড়াতাড়ি। তোকে নিয়ে হাসপাতালে যাব। রাকিব প্যান্ট পরবে না কি করবে বুঝতেছে না। অজরে কান্না করতেছে রাকিব। এটা থেকে লিমন রাকিবের শার্টটা আর রাকিবকে নিয়ে চলে গেল গাড়িতে। মারিয়াও গাড়িতে এসে পড়লো। বেশ কিছুক্ষণ পর লিমন গাড়িটা চালিয়ে চলে আসলো হাসপাতালের সামনে। রাকিবকে নামিয়ে চলে আসলো। রাকিবের শরীরে কোনো কিছুই নেই, শুধু তার শার্টটা দিয়ে পুরুষাঙ্গটা ঢাকা। ডাক্তারের সাথে কথা বলে রাকিবকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিল। এদিকে লিমন মারিয়ার কাছে এসে বলতে লাগলো, আপনি বাড়িতে চলে যান, তা না হলে আপনাকে সিআইডির অফিসাররা ধরে ফেলবে। আপনি তো একজন সিআইডি অফিসার, আপনি ধরতেছেন না কেন? আমার ধরার ইচ্ছা নাই তাই ধরছি না, আপনি চলে যান। লিমনের কথা শুনে মারিয়া চলে গেল। এদিকে লিমন বেঞ্চে বসে আছে। বেশ কিছুক্ষণ পর ডিআইজি আসলো আর বলতে লাগলো, লিমন, মারিয়াকে আমরা অ্যারেস্ট করেছি, এখন কি করব বলো? আপনারা অ্যারেস্ট করেছেন কেন? যেখানে আমি তাকে ছেড়ে দিয়েছি ওইখানে আপনারা অ্যারেস্ট করতে গেলেন কেন? তাকে ছেড়ে দেন। ফরাদ সিকদার যদি শুনতে পারে মারিয়াকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে সে দেশ থেকে পালিয়ে যাবে। ঠিক আছে, আমি তাদের এখনই বলে দিতেছি ছেড়ে দিতে। ডিআইজি চলে গেল হাসপাতালের নিচে। এদিকে ডাক্তার অপারেশন শেষ করে বাইরে আসতেই লিমন বলতে লাগলো, ডাক্তার, রাকিবের অবস্থা কি এখন? ওর পুরুষাঙ্গটা কেটেছে কে? এমনভাবে কেটেছে যে সে কোনোদিন বাবা তো দূরে থাক, ওইটা দেখে শিশু করতে না পারে। কি বলেন এসব? আমি তো সাইজ মতোই কেটেছি। আচ্ছা যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। এখন বলেন সে কেমন আছে? অপারেশন করে দিয়েছি, মাথায় আঘাত পেয়েছে, ওইটা চলে গেলে তবে ওর বাকিটুকু নিয়ে এসেছে। রাকিবের ওইটা আমরা অপারেশন করে লাগিয়ে দিয়েছি। এখন দেখা যাক, যদি সমস্যা না হয় তাহলে ঠিক থাকবে, তবে বাবা ডাক শুনতে পারবেন না। বাবা ডাক এমনিও শুনতে পারবে না, হয়তো ফাঁসি হবে আর না হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে। ও আচ্ছা, এখন সে ঘুমাবে, 12 ঘন্টার মধ্যে সে উঠবে না। আপনি বাসায় চলে যান, সকালে আসবেন। লিমন চলে গেল হাসপাতালের বাইরে। গিয়ে দেখে ডিআইজি এবং আরো অনেকজন আছে। এটা দেখে লিমন বলতে লাগলো, স্যার আপনি বাসায় চলে যান। কবির সাহেব আপনি এইখানে থাকেন আর গাড়িতে ঘুমিয়ে থাকেন, কারণ রাকিব এখন আর উঠবে না, সকালে উঠবে। ঠিক আছে স্যার, আপনি বাসায় চলে যান, আমি এই দিকটা দেখে নিতে পারবো। সবাই চলে গেল বাড়িতে। এদিকে কবির সাথে গাড়িতে বসে রইল। বেশ কিছুক্ষণের মধ্যে লিমন চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি ব্যাপার দেবরজি, এইসব কি শুনতেছি? তুমি নাকি কার প্রসঙ্গ কেটে ফেলেছো, এখন নাকি সে হাসপাতালে আছে? তবে এই খবর আপনারা জানেন কি করে? এটা তো আমি এবং ডাক্তাররা ছাড়া আর কেউ জানে না। এই দেখো, প্রত্যেকটা টিভি চ্যানেলে তোমার কথা বলতেছে, এখন কি করবে তুমি? আমি আর কি করব? আসামি সে তার অপরাধের শাস্তি পেয়েছে। আমি ফ্রেশ হয়ে আসতেছি, বাকি কথা পরে হবে। এখন যাই। এই বলে লিমন চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে হাসানের ফোন কল। কলটা রিসিভ করতেই হাসান বলতে লাগলো, স্যার, এইদিকে তো ফরহাদ শিকদার পালিয়ে যাইতেছে, এখন সে বিমানবন্দরে আছে। তাড়াতাড়ি বিমানবন্দরের এয়ারলাইন্সে খবর দাও, সকল বিমান বন্ধ রাখতে বলো
আর সিআইডির সকল অফিসারদের ওখানে যেতে বলো। আমি আসতেছি এখনই। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সকলকে বলে দিতেছি, আপনি চলে আসেন তাড়াতাড়ি। এই বলে হাসান ফোনটা রেখে দিল। এদিকে লিমন তার গাড়িটা নিয়ে চলে গেল বিমানবন্দরে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল সকল অফিসাররা ফরহাদ শিকদারকে ঘিরে দাঁড়িয়ে আছে। লিমনকে দেখে ফরহাদ শিকদার বলতে লাগলো, এই শালা গরিবের বাচ্চা, তুই এইখানে কি করিস? তোকে এই এয়ারলাইন্সের ভেতরে ঢুকতে দিয়েছে কে বলতো? কুত্তার বাচ্চা, আমার বুকের ব্যাচের দিকে তাকায় একবার, দেখ ভালো করে, তোর বাপের নাম এবং ডিটেলস দেওয়া আছে আমি কে। মানে তুই একজন সিআইডি অফিসার? আমি একজন সিআইডি অফিসার। আশা করি বাকিটা জেলে গিয়ে শুনে নিস আমি কে। এই তোমরা এই শালাকে নিয়ে চলো। ফরহাদকে নিয়ে চলে গেল সবাই। এদিকে লিমন হাসানকে নিয়ে চলে আসলো তার সেই গুপ্ত কারাগারে। এসে দেখে ফরহাদের ভাই বসে আছে। লিমনকে দেখে বলতে লাগলো, আমাকে এই আজব ঘর থেকে নিয়ে চল, আমি আর এই ঘরে থাকতে পারবো না, প্লিজ আমাকে নিয়ে চল এই ঘর থেকে। নিয়ে তো যাবোই, তোর ভাইকে যেহেতু ধরে ফেলেছি তোকে নিয়ে যাবো না, এটা কোনো মানে হয়? হাসান, এর রশিটা খুলে ফেলো। হাসান রশিটা খুলে ফরহাদের ভাইকে নিয়ে চলে আসলো উপরের গার্ডে বসিয়ে দিল। পেছনে লিমন আর ফরহাদের ভাই বসে আছে। লিমন বলতে লাগলো, কি রে, এখন কেমন লাগে তোর? ভালোর জন্য বলেছিলাম তোকে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। আগে যদি এইসব কাজ ছেড়ে দিতি তাহলে তোর ভাইয়ের মতো হতে হতো না তোর। এখন তো জেলে গিয়ে মরবি তুই। নিলয় ভাই, আপনার কথা যদি আজকে শুনতাম তাহলে আমাকে এত বড় শাস্তি পেতে হতো না। আজকে আমার বড় ভাইয়ের কথা শুনে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হচ্ছে। কথা আছে না, সঙ্গ তো সে লোহা ভাসে। তুই তোর ভাইয়ের সাথে সঙ্গ দিয়েছিস, এখন তোর ভাইও জেলে, তুইও জেলে। যদি আমার কথা শুনতি তাহলে কম করে হলেও 5 মাস জেল খাটতি, কিন্তু তুই 5 জনকে খুন করেছিস, সাথে আবার ছোট্ট 2টা বাচ্চাকেও ধর্ষণ করেছিস। ফরহাদের ভাই কিছুই বলতেছে না। কি আর বলবে, তার যে কিছুই বলার নেই। আর বলতে গেলে ওচে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। বেশ কিছুক্ষণ পর তাকে নিয়ে চলে আসলো জেলে। দুই ভাইকে একসাথে রেখে দিল যাতে দুজন ঝগড়া করতে পারে। কি রে, তোকে কবে ধরেছে? আমি তো ভাবছিলাম তুই দেশের বাইরে চলে গেছিস। কুত্তার বাচ্চা, তোর কথা শুনে আজকে আমি জেলে এসেছি। যদি ওই দিন নিলয় ভাইয়ের কথা শুনতাম তাহলে কখনোই জেলে আসতাম না। আজকে তোকে তো আমি মেরেই ফেলবো। এই বলে দুজনের গলা টিপে ধরলো। এটা দেখে লিমন দুই ভাইকে দুই জায়গায় নিয়ে গেল। দুজনকে আলাদাভাবে জিজ্ঞেস করতে লাগলো কোথায় টাকা আছে, কোথায় কি আছে সবকিছু। এসব জিজ্ঞেস করতেছে এমন সময় ডিআইজি আসলো সাথে মারিয়াকে নিয়ে। লিমনের সামনে এসে ডিআইজি বলতে লাগলো, লিমন, মারিয়া নিজে এসে স্যালেন্ডার করেছে আমাদের সাথে। এখন কি করব, তাকে ধরবো না কি ছেড়ে দেবো? স্যার, আমার কাছে অপরাধী সবাই সমান। ওরা যেমন অপরাধ করেছে আপনার মেয়েও তেমন অপরাধ করেছে, তাই শাস্তি দিলে সবাইকেই দিতে হবে, কাউকে বাদ রাখা যাবে না। ঠিক আছে লিমন, তাহলে তাকেও জেলে ঢুকে দিই আর তার সকল কিছু জিজ্ঞেস করে কালো টাকাগুলো নিয়ে আসি। নিয়ে আসেন। সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর লিমন চলে গেল ব্যাংকে। সকল কালো কাজের টাকা আর ইত্যাদি ইত্যাদি টাকা সবকিছু তুলে নিয়ে চলে আসলো অফিসে। 3 জনের মোট 400 কোটি টাকা হয়েছে। আরও তো সবকিছু আছে, ওইগুলো হিসাব ছাড়াই। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে 3 জনকে আদালতে ওঠাবে। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে 3 জন। লিমন একবার মারিয়ার দিকে তাকিয়ে দেখে তার মুখটা মলিন হয়ে আছে। এটা দেখে জজ সাহেবকে মেসেজের মাধ্যমে বলে দিল যাতে মারিয়াকে কম শাস্তি দেয়। ফরহাদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো আর তার এই ভাইকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। মারিয়াকে 5 দিনের রিমান্ডে রাখা হলো এবং 2 মাসের জেল দেওয়া হলো। দিস ইজ ক্লোজ। এই বলে জজ সাহেব চলে গেল। এদিকে সবাইকে নিয়ে চলে গেল জেলে। মারিয়াকে 5 দিনের রিমান্ডের জন্য নিয়ে যাওয়া হলো। এদিকে লিমন চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে শান্তিতে যেই একটা ঘুম দিতে যাবে এমন সময় তার বড় ভাইয়ের মেয়ে এসে বলতে লাগলো, চাচু আমাকে চকলেট কিনে দেবে না? দিব তো মামুনি, তুমি এখন তোমার রুমে যাও, আমি বিকেলে ঘুম থেকে উঠে তোমাকে চকোলেট কিনতে নিয়ে যাব। ঠিক আছে চাচু। মিম চলে গেল। এদিকে লিমন ঘুমিয়ে গেল। দেখতে দেখতে বিকেল 5টা। ঘুম ভাঙলো মিমের ডাকে। ও চাচু, রাত হয়ে যাচ্ছে তো, আমাকে নিয়ে যাবে না চকলেট আনতে? যাবো তো, তুমি গিয়ে রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মিম চলে গেল। মিমের বয়স 4 বছর 9 মাস। মেয়েটা অনেক পাকনা পাকনা কথা বলে। মিম চলে গেল নিচে। এদিকে লিমন ফ্রেশ হয়ে এসে দেখে তার ভাবিও রেডি হয়ে বসে আছে। ভাবি, আপনিও যাবেন নাকি? যাবো, চলো যাই তাহলে এখন। লিমন তার ভাবি এবং মিমকে নিয়ে চলে আসলো একটা পার্কে। সন্ধ্যা 7টা পর্যন্ত ঘোরাঘুরি করে চলে গেল দোকানে। ফুচকা এবং চকলেট নিয়ে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া শেষ করে রাতে সবাই চলে গেল সবার রুমে। লিমন ল্যাপটপে গান শুনছে। এমন সময় ডিআইজি স্যার ফোন দিল। কলটা রিসিভ করতেই ডিআইজি স্যার বলতে লাগলো, লিমন, তুমি এখন আমার বাসায় আসতে পারবে? মারিয়ার ব্যাপারে কিছু কথা বলতাম। স্যার, আমি জজ সাহেবের সাথে কথা বলি 2 দিনের রিমান্ডে আর 1 মাসের জেলে থাকতে দিয়েছি। জজ সাহেব রাজি হচ্ছিল না, কোনো রকমে রাজি করিয়েছি।
ও আচ্ছা, তাহলে তো কিছু বলার নেই, এভাবে থাক। আপনি চাইলে খাবার দিয়ে আসতে পারেন আপনার মেয়েকে, কেউ কিছু বলবে না। ঠিক আছে, তাহলে আমি সকালে খাবার নিয়ে যাব। তুমি কালকে অফিসে জয়েন করবে নাকি? এখন তো কোনো কাজ নাই। না, কালকে জয়েন করব না। কালকে আগে সুন্দর করে নিই, এরপর অফিসে জয়েন করব। কালকে কলেজে যাব। ঠিক আছে, যাও তাহলে, রাখছি এখন। লিমন ফোনটা রেখে দিল। এদিকে ডিআইজি এবং তার স্ত্রী খাবার টেবিলে বসে খাবার নাড়াচ্ছে, কিন্তু কোনো খাবার খাচ্ছে না। খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে গেল। সকাল 10টা। লিমন রেডি হয়ে তার BMW কারটা নিয়ে চলে গেল কলেজে। এত দামি গাড়ি দেখে সবাই চলে আসলো ছবি ওঠাতে, কিন্তু কেউ ভাবতে পারেনি যে গাড়ির ভেতরে থেকে সেই ফাস্টফুড বিক্রি করা ছেলেটা বেরিয়ে আসবে। তাকে দেখে সবাই অবাক হয়ে বলতে লাগলো, ফাস্ট ফুড বিক্রি করা সেই ছেলেটা না তুমি? আমি ফাস্ট ফুড বিক্রি করা সেই ছেলেটাই। তবে আমি ফাস্ট ফুড বিক্রি করেছি ছদ্মবেশে। আমি একজন CBI অফিসার আর লিমন গ্রুপ অফ কোম্পানির CEO। আশা করি সবাই আমাকে চিনতে পেরেছেন। এই কলেজটা আমার বাবা বানিয়ে দিয়েছে, তাই আমি আজ থেকে এই কলেজটা দেখাশোনা করব। কারণ এখন যেহেতু প্রিন্সিপাল নেই, আমি যতদিন থাকবো ততদিনের মধ্যে একজন প্রিন্সিপাল বের করে ফেলবো। এখন সবাই ক্লাসে যাও। আমি প্রত্যেকটা ক্লাসে গিয়ে দেখে আসবো ক্লাস হচ্ছে কিনা। আর সকল শিক্ষক এবং শিক্ষিকাদের বলতেছি, আপনারা একটু আমার কেবিনে আসেন, আমি আপনাদের সাথে জরুরি কিছু কথা বলতে চাই। এই বলে লিমন চলে গেল প্রিন্সিপালের রুমে। চেয়ারে বসতে বেশ কিছুক্ষণ পর সকল শিক্ষক শিক্ষিকারা আসতে লাগলো। সবাই আসার পর লিমন বলতে লাগলো, আজ থেকে ক্লাস ঠিকমতো করাবেন। যদি ক্লাস ঠিকমতো করানো না হয় তাহলে আমি সোজা এই কলেজ থেকে আপনাদের বের করে দিতে বাধ্য হব। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, আমি দেখতেছি। স্যার, মেয়েদের ওয়াশরুমের সামনে সিসি ক্যামেরা লাগিয়েছে ফরহাদ সিকদার, যে এখন জেলে আছে। আর কোনো কিছু করেছে নাকি? আর একটা খারাপ কাজ করেছে, আমাদের কলেজের একজন শিক্ষার্থীকে ধর্ষণ করেছে ওই ফরহাদ। এটার বিচার এখনও কেউ করে নাই। আচ্ছা, তাকে ডাক দেন তো, আমি তার সাথে কথা বলছি। আর আপনারা সবাই এখন গিয়ে ক্লাস করেন। আমি প্রত্যেকটা ক্লাসরুমে গিয়ে সবার সমস্যার সমাধান করে আসবো। ঠিক আছে স্যার। সবাই চলে গেল। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো, চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এটা দেখে লিমন বলতে লাগলো, এখন যদি তোমাকে বিয়ে করিয়ে দিই, তুমি বিয়ে করতে রাজি আছো? রাজি আছি, কিন্তু আমার আম্মু আব্বু এখনো কিছুই জানি না যে আমাকে ধর্ষণ করা হয়েছে। এটা জানলে তারা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে। কাউকে কোনো কিছু জানানোর দরকার নেই। আমি তোমার আম্মু আব্বুর সাথে কথা বলতেছি। আজকে তোমার বিয়ে দেবো ফারাদের ছেলের সাথে। কিন্তু সে যদি আমাকে ছেড়ে চলে যায়, তবে আর একটা কথা, আমি একটা ছেলেকে ভালোবাসি। সে এখন কোথায় আছে জানি না, কয়েক মাস ধরে কোনো খোঁজ নিচ্ছে না আমার। ও আচ্ছা, তাহলে তার কথা বাদ দাও। আমি এখন ফারাদের ছেলের সাথে তোমার বিয়ে দিব। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি গাড়ির লক খুলে দিয়েছি। প্রত্যেকটা শ্রেণী থেকে ঘুরে আসতেছি আমি। ঠিক আছে, যান তাহলে। লিমন প্রত্যেকটা শ্রেণীতে গিয়ে সবার সমস্যার সমাধান করে আসলো এবং সকল সিসি ক্যামেরাগুলো খুলে ফেললো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টো বেজে গেছে। তাই লিমন মেয়েটাকে নিয়ে চলে গেল হাজতে। গিয়ে দেখে ফারহাদের ভাই বসে আছে। জেলের তালা খুলে দুজন ভেতরে ঢুকতেই ফারহাদের ভাই উপরে তাকিয়ে মেয়েটাকে দেখেই তো অবাক। মেয়েটাকে দেখে জড়িয়ে ধরলো ফাইম আর বলতে লাগলো, নাদিয়া, তুমি এইখানে কেন? লিমন ভাইয়া আমাকে নিয়ে এসেছে তোমার সাথে বিয়ে দিতে। আমি কখনোই ভাবতে পারি নাই তোমার সাথে দেখা হবে আমার। ধন্যবাদ লিমন ভাইয়া। নাদিয়া, তুমি ফাহিমকে ভালোবাসতে নাকি? সে কয়েক মাস ধরে খোঁজ নিচ্ছিল না। ও আচ্ছা, সে আমার গুপ্ত কারাগারে বন্দী ছিল। ফাহিম, আমি তোমাদের বিয়ে দিতে রাজি আছি, তবে আমাকে একটা কথা দিতে হবে। তুমি খারাপ কাজ সম্পূর্ণ ছেড়ে দিতে হবে, যাতে কখনোই আর খারাপ কাজে না মিশতে পারো। আমি আপনাকে কথা দিলাম আর কোনোদিন খারাপ কাজ করব না। নাদিয়ার মাথায় হাত রেখে বললাম। ঠিক আছে, এখন বিয়ে পড়িয়ে দিয়ে যাচ্ছি। নাদিয়া, তুমি পরীক্ষা দাও, 1 বছর পর তাকে ছেড়ে দেবে। আর যদি ফাহিমের ভালো আচরণ দেখো তাহলে কয়েক বছরের মধ্যেই ছেড়ে দেবে। ঠিক আছে ভাইয়া। বিয়ে পড়িয়ে নাদিয়াকে নিয়ে চলে আসলো লিমন। দেখতে দেখতে কেটে গেল 1টি মাস। CIDর কাজের পাশাপাশি কলেজের প্রিন্সিপালের কাজটাও করতেছে লিমন। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় ডিআইজির ফোন কলটা রিসিভ করতেই ডিআইজি বলতে লাগলো, লিমন, তুমি এক্ষুনি আমাদের বাসায় চলে আসো। আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। স্যার, আমি তো খেয়ে ফেলেছি। কালকে রাতে অবশ্যই ডিনার করব আপনার বাসায়, কথা দিলাম আপনাকে। ঠিক আছে, কালকে রাত্রে কিন্তু আমাদের বাসায় ডিনার করতে হবে, এই বলে দিলাম। স্যার, করব। রাখছি তাহলে এখন। এই বলে লিমন ফোনটা কেটে দিল। এমন সময় তার আব্বু আসলো তার কেবিনে। বিছানায় বসতে বসতে বলতে লাগলো, লিমন, আমি আর অফিসে যাইতে পারবো না রে। কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ করতেছে। তুই বা তোর ভাই যে কোনো একজন চাকরিটা ছেড়ে দে। আমি চাকরি ছাড়তে পারবো না। আব্বু, তুমি ভাইয়াকে গিয়ে বলো চাকরি ছেড়ে দিতে, কারণ সামনে আমি ডিআইজি হতে চলেছি। আব্বু, আমি চাকরি ছেড়ে দিয়েছি। কাল থেকে অফিসে দেখাশোনা করব। লিমন না হয় CIDর চাকরি করতে থাকুক, সাথে তো আবার কলেজেও দেখাশোনা করতেছে।
ভালো কাজ করেছিস চাকরিটা ছেড়ে দিয়ে। এখন আমি আর তোর মা কোথাও বেড়াতে যেতে পারবো। এই কাজের জন্য কোথাও বেড়াতে যাইতে পারি না। আব্বু তোমরা মামার বাসায় চলে যাও, অনেকদিন তো যাও নাই, গ্রামের হাওয়া বাতাস খেয়ে আসো, শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাবে। এই বলে তিনজন হাসতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল আরও 3টি দিন। আজকে লিমন কলেজে যাবে, তাই রেডি হচ্ছে। সকল কিছু নিয়ে চলে গেল কলেজে। প্রিন্সিপালের চেয়ারে বসে আছে। এমন সময় কেবিনে প্রবেশ করলো মারিয়া। প্রবেশ করতেই লিমন বলতে লাগলো, আইসে গেট আউট, দরজার বাইরে গিয়ে দাঁড়াও মারিয়া। স্যার, আমি তো ভিতরে চলে এসেছি, দরজার বাইরে গিয়ে দাঁড়াবো কেন আমাকে বলেন। যেটা বলেছি এটা করো। আমি এখন এই কলেজের একজন প্রিন্সিপাল স্যার। আগের প্রিন্সিপাল ছিল, তার সাথে কাজ করেছো বলে হুট করে ঢুকে যেতে পারবে, কিন্তু আমার কেবিনে ঢুকতে হলে অনুমতি দিতে হবে আমার কাছ থেকে। ঠিক আছে, অনুমতি নিয়ে আসতেছি। এই বলে মারিয়া চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পর আবার দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মারিয়া চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, স্যার, গত বছর তো অনুষ্ঠান হয়েছে এই কলেজে, এই বছর কি অনুষ্ঠান হবে না? আর তো 10 দিন বাকি আছে। আমি তো জানি না, তবে আগে যেহেতু অনুষ্ঠান হয়ে এসেছে, এখনও অনুষ্ঠান হবে। এখন বন্ধ থাকবে কেন? তুমি সকল শিক্ষক শিক্ষিকাদের একটু বলে যাও আমার কেবিনে আসার জন্য। আর সকল শিক্ষার্থীকে বলবে গিয়ে একটু পর ঘন্টা দিলে সবাই যাতে কলেজের মাঠে চলে আসে। এই কলেজের নতুন প্রিন্সিপাল আসবে আজকে। ঠিক আছে স্যার, বলে দিতেছি এক্ষুনি গিয়ে। এই বলে মারিয়া চলে গেল। এদিকে লিমন সকল শিক্ষকদের সাথে কথা বলে নিল অনুষ্ঠানের বিষয়ে। বেশ কিছুক্ষণ পর একটা গাড়ি করে প্রিন্সিপাল আসলো। লিমন গিয়ে তাকে স্বাগতম জানালো। সকল শিক্ষার্থীকে ডেকে আনলো নিজে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজ থেকে উনি তোমাদের কলেজের প্রিন্সিপাল। যদি কোনো সমস্যা করে উনি সাথে সাথে আমার নাম্বারে ফোন দিবে। ওই যে দেওয়ালে একটা বোর্ড টাঙানো আছে না, ওইখানে সকল শিক্ষক শিক্ষিকাদের নাম্বার আছে। আর সামনে যে অনুষ্ঠান হবে এটাতে সবাই সাহায্য করতে হবে। কাল থেকেই তোমরা সবাই এই কলেজটা পুরো ভালোভাবে পরিষ্কার করে ফেলবে, ময়লা আবর্জনা যাতে না থাকে। বড় বড় শিল্পী এবং সিঙ্গারদের আনবো এবার অনুষ্ঠানে। লিমনের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। নতুন প্রিন্সিপালকে সকল কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল বাসায়। রাতে খাবার খাওয়ার জন্য চলে গেল ডিআইজির বাড়িতে। কলিং বেল দিতেই ডিআইজি এসে দরজা খুলে দিল। লিমনকে দেখে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি জানতাম তুমি আসবে লিমন, তাই তো তোমার জন্য এত রান্না করেছি। লিমনকে নিয়ে চলে গেল ভেতরে। খাবার টেবিলে বসতেই লিমনের সোজা বরাবর এসে মারিয়া বসলো। খাবার খাচ্ছে আর টেবিলের নিচ দিয়ে মারিয়া লিমনের পায়ে পা দিয়ে চিমটি কাটতে লাগলো। এটা ডিআইজি স্যার বুঝতে পারছে কিছুটা, তাই ডিআইজি স্যার বলতে লাগলো, মারিয়া কি করছে এসব? কিছু না আপু। মারিয়া বুঝে গেছে তার আব্বু যে বুঝে ফেলেছে। খাওয়া দাওয়া করে লিমন চলে গেল বাসায়। পরের দিন সকালে লিমন খাবার টেবিলে বসে আছে। এমন সময় লিমন তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু 10 দিন পর তো কলেজে অনুষ্ঠান, তাই বলতে চাচ্ছিলাম কি এবার সকল শিল্পী এবং সিঙ্গারদের আনার জন্য। এতে খরচ হবে অনেক টাকা। এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, তোদের আনন্দ মানেই আমার আনন্দ। তবে এইখানেও একটু অসুবিধা আছে, কারণ কলেজের একটু দূরেই কিন্তু হসপিটাল আছে। কলেজের মাইকের আওয়াজটা যেন কলেজের চারপাশের ভিতরে থাকে, সেইভাবে কাজ করবি। এই নে এটিএম কার্ড, যত টাকা লাগে উঠিয়ে নিস। লিমন খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। সকল শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে দিল যে সামনে হাসপাতাল আছে, আওয়াজটা যাতে ভেতরে থাকে। সবাই রাজি হয়ে গেছে। সকলে কাজ করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 10টি দিন। আগের বছরের থেকে এই বছর অনেক সুন্দর করে সাজিয়েছে। রাতে সবাই চলে এসেছে। মেয়েদের এক সাইড, ছেলের আরেক সাইড দিয়ে বাঁশ গেঁথে রেখেছে, যাতে ছেলেরা ওই পাশে না যেতে পারে। রাতে আনন্দ করে সবাই চলে গেল বাসায়। আজকে কলেজ বন্ধ, সবাই ঘুমাচ্ছে। এমন সময় লিমনের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে হাসান ফোন দিয়েছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো লিমন। ও পাশ থেকে হাসান বলতে লাগলো, ভাই, কালকে রাতে একটা মেয়ে খুন হয়েছে। আপনাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি, তবে মেয়েটার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি ওইখানে এখনই। এই বলে লিমন ফোনটা কেটে চলে গেল ওইখানে। গিয়ে দেখে লাশটা এখনো পানিতে পড়ে আছে। এটা দেখে লিমন হাসানকে বলতে লাগলো, কি রে, এখনও মেয়েটা লাশ উঠালি না কেন? আপনার অপেক্ষা করছিলাম। এই, তোমরা মেয়েটার লাশ উঠিয়ে আনো উপরে। মেয়েটার লাশ ওঠাতেই বুঝতে পারলো 2 থেকে 3 দিন আগে খুন হয়ে পড়েছে। হাত পা পুরো বডি সাদা হয়ে গেছে। এটা দেখে লিমন বলতে লাগলো, লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, ডাক্তারে দেখে রিপোর্ট বের করতে থাকুক। আর তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? আশেপাশে দেখো লাশের মাথাটা খুঁজে পাওয়া যায় কিনা। লিমনের কথা শুনে সবাই চলে গেল আশপাশে দেখতে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানিতে বাকি মাথাটা দেখতে পেল। মাথাটা উঠিয়ে এনে পুরো বডির সাথে ম্যাচ করে দেখে এটা এই মেয়েটার মাথা না, অন্য একটা মেয়ের মাথা। এটা দেখে লিমন বলতে লাগলো, এটা এই মেয়ের মাথা না, এটা অন্য মেয়ের মাথা। দেখো আরেকটা লাশ আর আরেকটা মাথা খুঁজে পাওয়া যায় কিনা। সবাই চলে গেল লাশ খুঁজতে।
কিছুক্ষণের মধ্যে লাশ আর মাথাটা খুঁজে নিয়ে চলে গেল লেবে। 3 ঘন্টা পর রিপোর্ট আসতেই ডাক্তার জিনিয়া বলতে লাগলো, লিমন, এই দুইটা মেয়ের পেটে বাচ্চা আছে 5 মাসের। তবে তোর গলা কাটার সময় মেয়ে দুইটা কিছুই করে নাই, নড়াচড়াও করে নাই। নড়াচড়া করলে তো কাটা জায়গাটা আঁকা পাকা হতো। এই দেখো, একেবারে পুরো ফ্রেশ ভাবে কেটেছে, পুরো সমান ভাবে। ডাক্তার, এই দুইটা লাশ যে কেটেছে এটা কি একজনই কেটেছে নাকি আরও কয়েকজন কেটেছে? গলা দুইটা একজন কেটেছে, তবে কাটার সময় মেয়ে দুইটার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এরপর গলা কেটেছে তাদের। ও আচ্ছা। হাসান, এই দুটো মেয়ের পরিবারের খোঁজ পেয়েছো নাকি? জি স্যার, খোঁজ পেয়েছি, ওনারা আসতেছে। 1 বা 2 ঘন্টার মধ্যে চলে আসবে ওরা। ঠিক আছে ডাক্তার, ওনাদের যদি আর কোনো কাজ না লাগে তাহলে লাশগুলো তাদের মা বাবার কাছে দিয়ে দেন। আমরা যা ইনফরমেশন পেয়েছি এগুলো দিয়েই খুনিকে ধরতে পারবো। ঠিক আছে, আমি তাদের মাথাটা জোড়া লাগিয়ে দিচ্ছি। তবে এই মেয়েগুলোর পেটে যে বাচ্চা আছে তাদেরকে বের করে ফেলবো নাকি পেটেই থাকবে? এখন তো তেমন বেশি মনে হয় বড় হয় নাই। আপনি দেখেন, যদি মনে হয় তাদের বের করা যাবে তাহলে বের করে ফেলান। ঠিক আছে লিমন। সবাই চলে গেল। এদিকে ডাক্তার বাচ্চা দুটাকেও বের করে নিল। 2 ঘন্টা পর 2 পরিবার থেকে লোকজন আসলো। তাদের সাথে কথা বলে নিল লিমন। কথা বলা শেষ করে তাদের মেয়েদের লাশ এবং বাচ্চা সহ দিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল 10টি দিন। এই 10 দিনে মেয়েদের শরীর থেকে আঙুলের ছাপ এবং আরও অনেক ক্লু পেয়েছে লিমন। খুনিদের খুঁজে বের করতে লাগলো। রাতে লিমন বিছানায় শুয়ে বুকের উপরে ল্যাপটপটা নিয়ে খুনিদের ইনফরমেশন বের করতে লাগলো। এমন সময় হাসানের ফোন কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে হাসান বলতে লাগলো, লিমন, খুনি ছবি বের করতে পেরেছি। সে এখন তোর এলাকায় আছে। দেখ, ছবি পাঠিয়েছি তোর হোয়াটসঅ্যাপে, দেখে নে। ঠিক আছে, ফোন রাখ, আমি দেখতেছি কে এই ছেলে। ফোনটা রেখে দিল লিমন। হোয়াটসঅ্যাপে ঢুকে ছবিটা দেখে তো অবাক, কারণ এটা আর কেউ নয়, এটা তো ছোটবেলার বন্ধু ইমন। এসব ভাবছে এমন সময় ইমনের মেসেজ। কি রে বন্ধু, কেমন আছিস তুই? তোর সাথে কিছু কথা আছে, একটু আমার বাসায় আসতে পারবি? ঠিক আছে, আসতেছি। এই মেসেজ দিয়ে লিমন তার বাইকটা নিয়ে চলে গেল পাশের এলাকায়, যেখানে ইমন আছে। ইমনদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কলিং বেল দিতেই ইমনের মা এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, ইমন ছাদে আছি, তোমাকে বলেছে ছাদে যাওয়ার জন্য। ঠিক আছে আন্টি, আমি যাচ্ছি ছাদে। লিমন চলে গেল ছাদে। গিয়ে দেখে ইমন এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ইমনের কাছে যেতেই ইমন লিমনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, বন্ধু, আমাকে তুই বাঁচা, আমি নির্দোষ। এই রহিম 2টা মেয়ের সাথে সম্পর্ক করে খুন করেছে, আর আমার সকল কিছু মেয়ে 2টার শরীরে ছড়িয়ে দিয়েছে। তা না হয় বুঝলাম ছড়িয়ে দিয়েছে, তবে তুই মেয়ে দুটার সাথে শারীরিক সম্পর্ক করেছিস এটা তো আর মিথ্যা না, এটা তো একদম সত্যি কথা। শারীরিক সম্পর্ক করেছি ঠিক আছে, কিন্তু আমি তো তাদের মারি নাই, রহিম মেরেছে তাদের, কি যেন একটা শরীরে দিয়েছে। এরপর ওরা না তো কোনো কথা বলছে আর না কোনো নড়াচড়া করছে। এটা দেখে আমি ওইখান থেকে চলে এসেছিলাম, কিন্তু এখন তো সব অপরাধ আমার ঘাড়ে এসে পড়েছে। বুঝতে পারলাম, তবে তুই এতদিন আমাকে বলিস নাই কেন? বললে তো এতদিনে আমি কিছু একটা করতে পারতাম। আর রহিমকে কোথায় পাবো এখন? তাকে সবার আগে জরুরি। তাকে ধরতে পারলে হয়তো আদালতের কাছে প্রমাণ দিতে পারবো। তুই শুধু শারীরিক সম্পর্ক করেছিস তাদের সাথে, আর কিছুই না। রহিমকে এখন পাওয়া যাবে 4 রাস্তার মোড়ে, কারণ সে এখন হয়তো ড্রাগস নিতেছে ওইখানে বসে। চল তাহলে দেখে আসি তাকে, এরপর না হয় দেখা যাবে কি করা যায়। এই বলে লিমন আর ইমন চলে গেল ওইখানে। গিয়ে বসে আছে। এমন সময় পেছন থেকে রহিম ইমনকে ধাক্কা দিয়ে ফেলে দিল। যেই লিমনকে ফেলে দিতে যাবে এমন সময় লিমন তার কোমর থেকে পিস্তলটা বের করে রহিমের মাথায় ধরে বলতে লাগলো, চল এখন হাজতে, ওইখানেই তোকে আজকে শাস্তি দেওয়া হবে। এই বলে লিমন রহিম এবং ইমনকে নিয়ে চলে আসলো তাদের অফিসে। দুজনকে বসিয়ে রেখেছে। লিমন রহিমের সামনে গিয়ে বলতে লাগলো, কিরে, খুন করেছিস কেন 2টা মেয়েকে? কে বলেছে আমি খুন করেছি? আমি খুন করে থাকলে প্রমাণ দেন যে আমি খুন করেছি। শালা, তোর সাথে ওই দিন কেন সে গিয়েছিলাম, ওই দিন না গেলে আজকে আমার এমন হতো না, আমি আজকে সিআইডি অফিসারের জেলে থাকতাম না। এই জন্য তো আগে আমি শারীরিক সম্পর্ক করেছিলাম, এরপর তোকে করতে দিয়েছি যাতে আমার কোনো ইনফরমেশন না থাকে। আপনারও ইনফরমেশন আছে। লিমন, এই নাও ওনার ইনফরমেশন। ইমন কোনো অপরাধ করে নাই, তবে শারীরিক সম্পর্ক করেছে 2 জন। এটা শিওর মেডিকেল রিপোর্টে লেখা আছে সবকিছু। দেখেছিস তো রহিম, আমাদের ডক্টর সকল কিছু বের করতে পারে। এখন তো তুই জেল খাটবি। ইমন, তোকেও জেলে থাকতে হবে। সোমবারে আদালতে যাইতে হবে 2 জনকে। ঠিক আছে, তাহলে আমি থাকবো এখানে। লিমন চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল 6টি দিন। আজকে রহিম এবং ইমনকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। জজ সাহেব সকল কিছু দেখে লিমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লিমন, তুমি তো একজন অফিসার, তুমি এই কেসটা নিয়ে তদন্ত করেছো। এইখানে কি কি হয়েছে তুমি ভালো জানো। এখন তুমি বলো তাদের কি শাস্তি দেওয়া যায়। জজ সাহেব, আমি একজন অফিসার, আমার চোখে 2 জনই অপরাধী, কারণ মেয়ে 2টার সাথে 2 জন শারীরিক সম্পর্ক করেছে। আচ্ছা ইমন, তুই কি ওই মেয়ে 2টার সাথে প্রথম শারীরিক সম্পর্ক করেছিস নাকি এর আগেও করেছিস? আমি প্রথম করেছি।
তবে রহিম 2টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে আরও 6 মাস আগে থেকে। যখন শুনেছে মেয়ে 2টার পেটে বেবি এসেছে তখন সে তাদের মারার প্ল্যান করেছিল। আমি আগে জানলে কখনোই যাইতাম না রহিম। এখন আমার কাছে পুরো ঘটনাটা পরিষ্কার হয়েছে। এইখানে ইমন যেহেতু একবার শারীরিক সম্পর্ক করেছে 2 জনের সাথে, আর এতে তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং 1 বছরের জেল দেওয়া হয়েছে, আর রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। কলিং বেল দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। মারিয়াকে দেখে লিমন বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এই বাসায় কেন, আর আমার বাসা চিনলেন কি করে? আপনার হয়তো মনে নেই আপনি যে আপনার আসল পরিচয় সবাইকে দিয়ে ফেলেছেন। এখন তো যে কেউ আপনার বাসায় আসতে পারবে। কেউ আসার আগেই আমি চলে এসেছি আপনার বাসায়। ভালো কাজ করেছেন। এখন সরেন তো সামনে থেকে, আমি আমার রুমে যাব। এই বলে লিমন চলে গেল ভেতরে। গিয়ে দেখে ডিআইজি এবং তার স্ত্রী এসে বসে আছে। লিমনকে দেখে ডিআইজি বলতে লাগলো, কেস তো শেষ করে এসেছো, এখন কি করবে ভাবছো? সামনে তো তোমাকে ডিআইজি বানানো হবে, সেটার জন্য প্রস্তুত নিও। কেন, আপনি চাকরি ছেড়ে দেবেন নাকি? চাকরি থেকে রিটার্ন করে দেওয়া হয়েছে, কারণ আমার তো বয়স হয়ে গিয়েছে এই জন্য। ও আচ্ছা, আপনারা বসে কথা বলেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। লিমন চলে গেল তার রুমে। এদিকে মারিয়াও চলে আসলো লিমনের রুমে। ফ্রেশ হয়ে এসে দেখে মারিয়া বসে আছে। তাকে দেখে লিমন বলে উঠল, আপনি এই ঘরে এসেছেন কেন? বাইরে চলে যান, এই রুমে আমি ছাড়া অন্য কেউ ঢুকতে পারে না। অন্য কেউ না পারুক, এখন থেকে আমি ঢুকবো, কারণ আমি তো এই বাড়ির বউ হব। কিছু বললেন নাকি আমাকে? না, কিছু বলি নাই, আমি চলে যাইতেছি, আপনি আসেন। এই বলে মারিয়া চলে গেল। এদিকে লিমন ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। লিমনকে দেখে মিম চলে আসলো লিমনের কাছে। মিমকে দেখে কোলে তুলে নিল লিমন। লিমন, খাবার খাবে এখন নাকি পরে খাবে? অল্প কিছু খাবার দিয়ে দেন, তাহলেই হবে। রাতে না হয় আবারও খাবো। এই বলে লিমন মিমকে নিয়ে চলে আসলো খাবার টেবিলে। খাবার খাচ্ছে এমন সময় মারিয়া বলে উঠলো, আচ্ছা ভাবি, আমি যদি এই বাড়িতে একেবারের জন্য চলে আসি কেমন হবে? ভালোই হবে, কথা বলারও একটা সঙ্গী পেয়ে যাব আমি। তা তুমি এই বাড়িতে একবারে আসবে কিভাবে, এটাই তো বুঝলাম না। পরে বলবো আপনাকে। লিমন তাদের কথা না শুনে খাবার খেয়ে চলে গেল রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টা, কারো দরজা ধাকানোর শব্দে ঘুম ভেঙে গেল লিমনের। দরজা খুলতে দেখতে পেল মারিয়া আর মিম দাঁড়িয়ে আছে। তাদের দেখে বলতে লাগলো, কি হয়েছে, ডাকতেছেন কেন? আমরা চলে যাইতেছি, আপনাকে বলার জন্য এসেছিলাম। বলা হয়ে গেছে, এখন যান। এই বলে লিমন দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। আবার রাত প্রায় 12টা। আর ঘুম ভাঙলো লিমনের। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে সবাই ঘুমাতে চলে গেছে। রান্নাঘর থেকে খাবার গরম করে খেতে লাগলো লিমন। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে কবির সাহেব ফোন দিয়েছে। ফোন কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, লিমন, আমাকে বাঁচাও। মারিয়ার গুন্ডারা আমাকে ধরে নিয়ে এসেছে। আমি তাদের ফোন দিয়ে ফোন করেছি, ওরা এখনো জানতে পারে নাই। তুমি লোকেশন ট্র্যাক করে চলে আসো। ঠিক আছে কবির সাহেব, আমি আমার পুরো ফোর্স নিয়ে আসতেছি। এই বলে লিমন খাবার না খেয়ে চলে গেল 3 রাস্তার মোড়ে। কিছুক্ষণের মধ্যে তার পুরো ফোর্স চলে আসলো। সবাইকে নিয়ে চলে গেল ওই জায়গায়। গিয়ে দেখে কবির সাহেবকে বেঁধে রেখেছে। এটা দেখে লিমন সবাইকে বলতে লাগলো, সবাই তাদের উপরে আক্রমণ করো, আজকে কোনো সালা যাতে না বেঁচে ফিরতে পারে। আরে বেটা, আগে কবির সাহেবকে বাঁচা, তারপর না হয় আমাদের মারবি। গুন্ডাটা এই কথা যেই কবির সাহেবের মাথায় গুলি করতে যাবে, এমন সময় মেঘের পুরো ফোর্স তাদের ওপর গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সবাই মারা গেল। কবির সাহেবকে নিয়ে লিমন গাড়িতে বসে পড়লো আর বলতে লাগলো, আপনাকে ওরা পেল কোথায়? আপনি তো হাসপাতালের সামনে ছিলেন। আমি একটু বাড়িতে গিয়েছিলাম, ছোট মেয়েটা অসুস্থ, তাকে ডাক্তার দেখিয়ে আসার সময় ওরা আমাকে ধরে নিয়ে আসে। তবে মারিয়া এখনও তাদের সাথে কাজ করে। আমি মারিয়াকে শুধু শুধু ছেড়ে দিয়েছেন, তাকে জেলের মধ্যে রাখলেই ভালো হতো। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো নি মারিয়াকে, দেখি মারিয়া কি বলে। সে যদি এখনও এইসব কাজ করে থাকে তাহলে তাকে নিশ্চয়ই শাস্তি দেওয়া হবে। আর সে যদি কাজ না করে তাহলে এর পিছনে অন্যজন আছে, এটা বুঝে নিতে হবে। আর ডাক্তার বলেছে রাকিবকে নিয়ে আসা যাবে, এখন সে পুরোপুরি সুস্থ আছে। আপনি কয়েকজনকে নিয়ে চলে যাবেন ওইখানে, তাকে নিয়ে সোজা আমাদের কারাগারে বন্দি করে রাখবেন। উপর মহলে বলাই আছে তাকে জেলে রাখতে বলেছে। ও আচ্ছা। লিমন 3 রাস্তার মোড়ে নেমে হাঁটতে লাগলো তার বাসার উদ্দেশ্যে। বাড়িতে আসতে দেখতে পেলেও তার ভাবি নিচে বসে আছে। লিমনকে দেখে বলতে লাগলো, লিমন, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে আর দরজা খোলা রেখেছো? চলে গিয়েছিলে কেন? আমার ঘুম না ভাঙলে তো চোর এসে চুরি করে নিয়ে যাইতো। ভাবি, চোর আসলে ভাইয়া এমনিতেই টের পাবে, কারণ ভাইয়ার ঘ্রাণ শক্তি অনেক বেশি। এই বাড়িতে যদি অন্য কিছু ঢুকে বা অন্য কেউ ঢুকে, ভাইয়া বলে দিতে পারে কে ঢুকেছে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, খাবার তো না খেয়ে চলে গেলে।
আমি খাবার গরম করে দিতেছি। আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, আমি খাবার গরম করে খেয়ে নিতে পারবো। ইস, এখন যদি তোমার একটা বউ থাকতো তাহলে কতই না ভালো হতো, তোমাকে খাবার গরম করে খাইয়ে দিতে পারতো। আর বলেন না ভাবি, মাঝে মধ্যে তো আপনাদের সিনেমা দেখি, জামাই বউ মিলে বালিশ দিয়ে মারপিট করেন আর মাসে 4টা করে বালিশ আনেন। এটা তো আদরে ভালোবাসা। আমি আম্মুকে বলবো তোমার জন্য পাত্রী দেখতে, কি বলো তুমি? আপনাদের ইচ্ছা করতে পারেন, আমি কিছু বলবো না, তবে ভালো মেয়ে হতে হবে। পিওর ভালো আনবো, চিন্তা করো না। লিমন খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কি ব্যাপার, এখনো ঘুমান নাই আপনি? কোন মেয়ের সাথে এত রাতে জেগে কথা বলেন শুনি? আরে কে আপনি? রাত বিরাতে কাকে ফোন দিয়ে কি বলতেছেন? পাবনা পাগলাগারদ থেকে ফোন দিয়েছেন নাকি? এই মুখ সামলে কথা বলেন, আমি মারিয়া বলতেছি। ও আপনি? তা আমার নাম্বার কোথায় পাইলেন? আর এত রাতে জেগে আছেন কেন? কোনো সমস্যা হয় নাই, তবে আপনি একটা সমস্যা। আপনি তো আমাকে বোঝেন না, আমি যে আপনাকে কতটা ভালোবাসি। ও আচ্ছা, ছাগলে খায় ঘাস আর আপনার ভালোবাসা হচ্ছে ছাগলের ঘাসের মতো, এক কামড় দিলেই উড়ে যাবে। তার চাইতে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি আবারও বাজে কাজ করতেছেন তাই না? আজকে আপনার লোকেরা কবির সাহেবকে ধরে নিয়ে গিয়েছিল, আমরা না গেলে তাকে মেরে ফেলতো। আমি জেল থেকে বের হওয়ার সাথে সাথেই খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি, আর আপনি কিনা বলতেছেন আমার লোকেরা কবির সাহেবকে ধরে নিয়ে গেছে। ওই লোকগুলো তো আপনার নাম বললো। যাই হোক, ফোন রাখেন, এখন আমার কাজ আছে। এই বলে লিমন ফোনটা রেখে দিল। ল্যাপটপে বসে বসে কাজ করছে, এমন সময় তার আম্মু আসলো। এত রাতে তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু তুমি এত রাতে কি করো আমার রুমে? তোকে একটা কথা বলার জন্য এসেছিলাম। বয়স তো 25 পার হয়ে গেছে, এখন বিয়েটা করে নে। কত একা থাকবি, আমরা এবার কতদিন বেঁচে থাকবো বলতো? আম্মু এসব বলবে না, তোমাদের মানা করে দিলাম। আচ্ছা তোমরা মেয়ে খুঁজো, আমি বিয়ে করতে রাজি আছি। মেয়ে আমাদের পছন্দ আছে, তুই একবার রাজি হলেই হবে। তুমি কার কথা বলতেছো আম্মু? ডিআইজির মেয়ে মারিয়ার কথা বলতেছি। তার সাথে তোর আব্বু বিয়ে ঠিক করে রেখেছে, এখন তোকে রাজি করতে বলেছে তোর আব্বু, তাই তো এখন আসলাম। আব্বু যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, এইখানে আমি আর কি বলবো বলো? ঠিক আছে, তোমরা বিয়ের কাজ শুরু করতে পারো, আমি রাজি আছি। ঠিক আছে, আমি তোর আব্বুর সাথে কথা বলে বিয়ের দিন তারিখ বলবো ঠিক করতে। ঠিক আছে, বলো আব্বুকে গিয়ে, এখন আমি ঘুমালাম। এই বলে লিমন ঘুমিয়ে গেল। সকাল 10টায় ঘুম ভাঙলো মারিয়ার ডাকে। উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে, গিয়ে দেখে সবাই বসে আছে। লিমন যেতেই তার আব্বু বলতে লাগলো, লিমন, আমরা বিয়েটা সামনের মাসের 15 তারিখে ঠিক করতে চেয়েছিলাম, তুই কি বলিস? আব্বু সামনের মাসের 15 তারিখে যেহেতু ঠিক করবে ভেবেছো, 15 তারিখে না ঠিক করে 22 তারিখে ঠিক করো। 20 তারিখে আমি ডিআইজি হব। ঠিক আছে, 22 তারিখেই ফাইনাল বিয়ের কথা, কি বলেন বেআই সাহেব? আমার জামাই যখন বলেছে তাহলে তো 22 তারিখে বিয়ের ডেট ফিক্স করতে হয়, তাই না মারিয়া? আব্বু। সবাই কথা বলছে, এইদিকে লিমন চলে গেল তার রুমে, ল্যাপটপে মুভি দেখতে লাগলো। এমন সময় মারিয়া রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে চলে আসলো লিমনের কাছে, আর বলতে লাগলো, কালকে রাতে কি বলেছিলি? আমি পাবনা পাগলাগারো থেকে উঠে এসেছি, তাই না? এখন দেখ কি করি। এই বলে মারিয়া লিমনের পিঠের ওপরে উঠে বসে রইল, সাথে কিল ঘুষে মারতে লাগলো। কিন্তু লিমনের কিছুই হচ্ছে না দেখে মারিয়া নিচে নেমে লিমনকে টেনে তার বুকের উপরে উঠিয়ে নিল, আর বলতে লাগলো, কি ভেবেছিলেন আমি আপনার সাথে পারবো না? এই দেখেন, আপনাকে টেনে আমার উপরে নিয়ে এসেছি, এখন কি করবেন আপনি? কি করব দেখবেন? এই বলে মারিয়াকে কোলে নিয়ে দরজা খুলে চলে আসলো বাইরে দরজার সামনে, শুয়ে রেখে দরজাটা বন্ধ করে চলে গেল বিছানায়। এদিকে মারিয়া দরজার সামনে এখনো শুয়ে আছে। এটা দেখে লিমনের ভাবি বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, তুমি দরজার বাইরে শুয়ে আছো কেন? ভিতরে যাও। ভিতরে যে যাব বলতেছেন? লিমন ওই তো আমাকে এখানে শুয়ে রেখে গেছে, তাই আমি এখানে শুয়ে আছি। ও আচ্ছা, তো শুয়ে থাকো যতক্ষণ পারো। তবে আম্মু এসে তোমাকে এইভাবে দেখলে লিমনের ব্যাপারে কিচ্ছু বল না। না 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 হলে আম্মু লিমনকে বকাঝকা করবে। ঠিক আছে। এই বলে লিমনের ভাবি চলে গেল। এদিকে লিমন পিস্তলটা কোমরে গুঁজে দরজা খুলতে দেখতে পেল এখনো মারিয়া এখানে শুয়ে আছে। এটা দেখে লিমন বলতে লাগলো, এ মেয়ে, তোমার কি জ্ঞান বুদ্ধি কম? এইখানে শুয়ে আছো কেন? আম্মু এসে দেখলে কি বলবে তোমাকে? বলবো যে আপনার ছেলে এইখানে রেখে গেছে, এই জন্য শুয়ে আছি। এখন যদি সে আমাকে না ওঠায় তাহলে আমি এইখানেই শুয়ে থাকবো। ও আচ্ছা, শুয়ে থাকো তাহলে, মানা করি নাই কেউ, আমি গেলাম। এই বলে লিমন চলে গেল নিচে, বাইকের চাবিটা নিয়ে সোজা চলে গেল তার অফিসে।
সবার সাথে গল্প করছে, এমন সময় কবির সাহেব আসলো আর বলতে লাগলো, লিমন, তোমার সাথে রাকিব কিছু কথা বলতে চাইছে, তুমি একটু রাকিবের কাছে যাও। লিমন চলে গেল ওইখানে। গিয়ে দেখে রাকিব দেওয়ালের সাথে পিঠ থেকে বসে আছে। লিমনকে দেখে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি কখনোই ভাবতে পারি নাই আমি যে সুস্থ হতে পারবো। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে জেল থেকে মুক্তি পেলে ভালো হয়ে যেতে পারি। সবার জন্য দোয়া করি, কারোর জন্য কম করি না। রাকিব, তুমি শিশুকে ধর্ষণ না করতে তাহলে তোমাকে কখনোই জেলে আসতে হতো না। ধর্ষণের পরিমাণ এখন তো বুঝতেই পারছো। তবে জেলে থেকে আশা করি তুমি আরও পাল্টে যাবে। আমি আরও পাল্টে যাব। লিমন রাকিবের সাথে কথা বলে চলে আসলো বাইরে। এসে দেখে ফারহাদের ভাই ফাহিম দাঁড়িয়ে আছে। তাকে দেখে লিমন হাসি মুখ নিয়ে বলতে লাগলো, কেমন আছো ফাহিম আর ফারিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দোয়াই। এই নেন মিষ্টি খান, আমি বাবা হতে চলেছি। কংগ্রাচুলেশন, তোমাদের জীবনযাত্রা শুভ হোক, আল্লাহর কাছে এটাই চাই। ভাইয়া, আপনি যদি ফাহিমকে জেলে না আনতেন, সে কখনোই এতটা শোধরাতো না। 1 বছর যতটা শুধরে গিয়েছে, এখন সে ভালো একটা কোম্পানিতে চাকরি করে। আল্লাহ তোমাদের সুখে রাখুক, এটাই চাই। আপনাদের সবাইকে আজকে রাতে আমাদের বাসায় দাওয়াত দিলাম। রাতের খাবারটা কিন্তু আমাদের বাসায় খাবেন সবাই। ইনশাল্লাহ আমরা সবাই তোমার বাসায় আজকে রাতের ডিনার করব, তুমি নিশ্চিন্তে যাও। ফাহিম আর ফারিয়া চলে গেল। এইদিকে লিমন সবাইকে নিয়ে গল্প করতে লাগলো, কারণ কাজ নেই এখন আর। লিমন কথা বলতেছে, এমন সময় কবির বলতে লাগলো, লিমন, বিয়ে কবে করতেছো তুমি? অনেকদিন হয়েছে একটা বিয়ে খেতে পারি না, তুমি বিয়েটা করো তাড়াতাড়ি। করতেছি। সামনের মাসের 22 তারিখে আমার বিয়ে। ভাবছিলাম আপনাদের সকলকে সারপ্রাইজ দিব, কিন্তু আর দেওয়া হলো না, বলেই দিলাম। যাক, ভালোই হলো, ডিআইজিও হবে আবার বউও পাবে, দুইটা সুখ তাহলে। হা 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 হা। কবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাতে সবাই ফাহিমদের বাসায় চলে আসলো। ডিনার করে সবাই সবার বাসায় চলে গেল। এইদিকে লিমন তাদেরকে বলতে লাগলো, ফাহিম, ফারিয়া, 22 তারিখে তো আমার বিয়ে। যদি কার্ড দিতে মনে নাও থাকে তাহলেও চলে আসবে তোমরা তোমাদের পরিবার নিয়ে। ঠিক আছে ভাইয়া, আপনার বিয়ে যেহেতু আমরা না গিয়ে থাকতে পারি বলেন। লিমন আরো কিছুক্ষণ কথা বলে বাইকটা নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। লিমন কিছু না বলে চলে গেল উপরে, ফ্রেশ হয়ে রুমে বসে আছে। এমন সময় মারিয়া খাবার নিয়ে আসলো আর বলতে লাগলো, আপনার জন্য খাবার না খেয়ে বসে আছি, আপনি আসলে খাবো বলে। আর কিছু না বলেই চলে আসলেন ঘরে, খাবেন না? না, আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না, তুমি খাবার খেয়ে নাও। একটা ফোন দিয়ে বলতে পারতেন তো যে খাবেন না। এতগুলো খাবার রান্না করলাম কার জন্য তাহলে? এই বলে মারিয়া চলে গেল নিচে। খাবার খেয়ে চুপচাপ এসে লিমনের পাশে শুয়ে পড়লো উল্টো দিক ঘুরে। রাত প্রায় 3টে। লিমনের ক্ষুধা লেগেছে অনেক, তাই চলে গেল নিচে। গিয়ে দেখে খাবার গরম করছে কে যেন অন্ধকারে। লাইটটা জ্বালাতেই দেখতে পেল তার ভাই খাবার গরম করছে। লিমনকে দেখে কি বলবে বুঝে উঠতে পারছে না, তাই লিমন বলতে লাগলো, খাবার যেহেতু গরম করতেছো একটু বেশি করে গরম করো, আমিও খাবার খাবো, আমারও ক্ষুধা লাগছে অনেক। ঠিক আছে, তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার গরম করে আনতেছি। এই বলে দুই ভাই খাবার খেতে লাগলো। এমন সময় পুরো বাড়ির লাইট জ্বলে উঠলো। ওইদিকে না তাকিয়ে খেতে লাগলো তারা দুজন। এদিকে লিমনের ভাবি আর মারিয়া সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাওয়া দেখতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতেই দুজন চলে গেল। দুজনের রুমে বিছানায় শুয়ে পড়তেই কিছুক্ষণ পর মারিয়া আসলো আর বলতে লাগলো, ওই সময় খাবার খেয়ে নিলেই পারতেন, এত বাহানা করার কি দরকার ছিল? সত্যি আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তবে মাঝে মধ্যে ক্ষুধা লাগলে আমি নিজেই খেয়ে নিই। আপনি ভাবিকে জিজ্ঞাসা করেন। লিমন ফিরতেই মারিয়া তার ঠোঁটচোরা লিমনের ঠোঁটের সাথে আলতো করে চেপে ধরলো। লিমন কিছু করতেছে না দেখে মারিয়া লিমনের ঠোঁটচোরা চেপে ধরে কামড় বসে দিতেই লিমনও মারিয়ার ঠোঁটচোরা চষতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবেই থাকার পর মারিয়া তার যেই জামাটা খুলতে যাবে, এমন সময় লিমন মারিয়ার গায়ে চড় বসে দিয়ে বলতে লাগলো, যতদিন পর্যন্ত আমাদের বিয়ে না হবে ততদিন পর্যন্ত আমি আপনার শরীরে কোনো অংশতেই স্পর্শ করব না। চুমু খেয়েছি এই না বলে যে আপনার সাথে এখন শারীরিক সম্পর্ক করব। আমি কি জামাটা এমনিতেই খুলতেছি নাকি? জামা নিচে টি শার্ট আছে, গরম লাগতেছে বলেই তো খুলে ফেলতেছি। আর আপনি কি না বুঝে আমার গালে চড় মেরে দিলেন? সরি, আমি বুঝতে পারি নাই, প্লিজ মাফ করে দাও, আমি সত্যিই বুঝতে পারি নাই। ঠিক আছে, মাফ করে দিলাম। এখন ঘুমাবেন নাকি ফজরের নামাজ পড়ে ঘুমাবেন? নামাজ আদায় করে ঘুমালে হবে না, আমাকে যাইতে হবে অফিসে, কিছু কাজ আছে, ওইগুলো বুঝে নিতে হবে। সময় তো আর বেশি নেই ডিআইজি হওয়ার। আজকে আমরা দুইজন একসাথে নামাজ আদায় করব, ঠিক আছে? ঠিক আছে। দুজন গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আজান দিতেই দুজন মিলে নামাজ আদায় করে নিল। সকাল 7টা। মারিয়া রান্না শেষ করে সবার জন্য খাবার রেডি করে বসে আছে। খাবার টেবিলে খাবার খেয়ে যে যার কাজে চলে গেল। এদিকে দুই বউ আর শাশুড়ি বসে গল্প করতে লাগলো।
এদিকে লিমন অফিসে এসে তার কাজগুলো বুঝে নিতেছে। ডিআইজি হওয়ার পর কি কি করতে হবে সকল কিছু। বিকালে বাসায় আসতেই সবাই বসে পড়লো। কোন কার্ডটা দেবে বিয়ের জন্য ছাপাতে ওইটা চুজ করছে। সব থেকে দামি কোট রংটাই চয়েস করলো। সন্ধ্যায় লিমন আর মারিয়া চলে গেল দোকানে, গিয়ে কার্ডটা ছাপিয়ে দিয়ে চলে আসলো পার্কে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর লিমন মারিয়াকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। ফুচকা খেয়ে এবং বাসার জন্য নিয়ে চলে আসলো দুজন। কলিং বেল দিতে লিমনের ভাবি এসে দরজা খুলে দিল। লিমনের হাতে ফুচকা থেকে আগে নিয়ে দিল এক দৌড়। সবগুলো ফুচকা একাই খেয়ে ফেললো লিমনের ভাবি। দেখতে দেখতে চলে গেল 2টে দিন। আজকে 17 তারিখ। 2 বাড়িতে প্যান্ডেল সাজানোর কাজ শুরু হয়ে গেছে। কখন দেখতে দেখতে বাড়ি সাজিয়ে ফেললো। আজকে 20 তারিখ। সকল টিভি চ্যানেলের লোকেরা এসে বসে আছে। সিআইডি অফিসে কখন লিমন আসবে তার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর লিমন আসতেই সিআইডি প্রধান এবং ডিআইজি সাহেব এসে লিমনকে বরণ করলো আর বলতে লাগলো, আপনারা সবাই জানেন যে আমাদের লিমন সব থেকে বড় বড় মাফিয়া এবং গুন্ডাদের ধরেছে। দেশ থেকে 400 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছিল, ওইগুলো আবার ফিরে এনেছে। ফারহাদের মতো একজন খুনিকে ধরতে গিয়ে তার হাতে পর্যন্ত সিগারেটে সেঁকা খেয়েছে, তবু সে হার মানেনি। আবার যে কাজে ঢুকবে লিমন সেই কাজ সম্পূর্ণ না করা অবধি বাড়ি ফিরবে না। আজকে লিমনকে ডিআইজি অফিসার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আগে ছিলেন মোতালেব চৌধুরী, এখন থেকে ডিআইজি চেয়ারটা লিমনের। লিমন তুমি চেয়ারে গিয়ে বসো। মোতালেব চৌধুরী আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, আমার বলার মতো কিছুই নাই। তবে আপনাদের উদ্দেশ্যে একটা সুখবর দিতে চাই। 22 তারিখে মানে আর 2 দিন পর লিমন আর আমার মেয়ে মারিয়ার বিয়ে হবে। আপনাদের সবাইকে দাওয়াত রইল। আমি সবাইকে বিয়ের কার্ড দিয়ে দিব, আপনারা সবাই আসবেন আশা করি। সকল আয়োজন শেষ হতে সবাই চলে গেল। এদিকে লিমন বসে বসে ফাইলগুলো দেখতেছে আর কোনো মিশন আছে কিনা। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে থেকে মারিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মারিয়া বলতে লাগলো, লিমন, তুমি কখন বাসায় আসবে? তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি। তোমাকে নিয়ে আমাদের বিয়ের শাড়ি আর পাঞ্জাবিটা কিনতে যাব। আমি একটু পর আসতেছি মারিয়া, সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে আসতেছি। লিমন ফোনটা কেটে দিয়ে চলে গেল কবির সাহেবের কাছে। সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেল বাসায়। ডিআইজির ড্রেস চেঞ্জ করে সাধারণ ড্রেস পরে মারিয়াকে নিয়ে চলে আসলো শপিং মলে। কয়েকটা শাড়ি দেখতেই এর মধ্যে থেকে মারিয়ার একটা শাড়ি পছন্দ হয়ে গেল। শাড়িটার সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি কিনে নিল। আরও কিছু কিনবে নাকি? কিনলে এখন কিনে নাও, আবারও বাসায় গিয়ে বলতে পারবে না যে কিছু কিনতে পারি নাই। গহনা কিনবো, চলো আমার সাথে। মারিয়া এবং লিমন চলে গেল গহনার দোকানে। গহনা কিনে চলে আসলো বাড়িতে। লিমন ড্রাইভ করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে একটি দিন কেটে গেল। আজকে লিমন এবং মারিয়ার গায়ে হলুদ। মারিয়ার গায়ে হলুদ শেষ হতে বরের বাড়িতে চলে আসলো। সবাই বরকে গায়ে হলুদ দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল রাতটা। আজকে লিমনের বিয়ে, সবাই সাজুগুজু করছে। এমন সময় ফাহিম আসলো। লিমনকে সাজিয়ে বসে আছে, কারণ এখনই আজান দেবে। আজান দেওয়ার সাথে সাথে চলে গেল মসজিদে। নামাজ আদায় করে বাসায় চলে আসলো। লিমনকে দেখে তার মা বলতে লাগলো, কিরে খবর, যাবি? ওরা সবাই তো চলে গেছে। এই তো আম্মু, এখনই যাচ্ছি। ফাহিম চল যাই, এখন কবির সাহেব চলেন। লিমন সবাইকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বিয়ে বাড়িতে। বরকে নামিয়ে গেটের সামনে আসতেই লিমনের শালাশালিরা গেট আটকে দাঁড়ালো। ওপরে লেখা আছে 2000 টাকা দিয়ে যান। ফাহিম 2000 টাকার একটা মেয়ের হাতে দিয়ে বলল, এখন গেট ছাড়েন, বিকাল হয়ে গেছে, আমাদেরকে আবার বউ নিয়ে বাড়ি ফিরতে হবে। আরে মিয়া, 2000 টাকা দিয়েছেন কেন? 20,000 টাকা লেখা আছে, দেখেন না? আরে শালিকা, আপনি ওপরে লেখার দিকে তাকিয়ে দেখেন, 2000 টাকায় লেখা আছে। 20,000 লেখা থাকলে তো 20,000-ই দিতাম। এখন গেট ছাড়েন। বরকে মিষ্টি খাইয়ে দিয়ে গেট ছেড়ে দিল সবাই। লিমন চলে গেল তার আসনে। খাওয়া দাওয়া শেষ হতেই এখন হাত ধুয়ে দেওয়ার পালা। কয়েকজন শালিকা আসলো। তারা লিমনের হাতে হাত ভালো করে পরিষ্কার করিয়ে দিয়ে বলতে লাগলো, দুলা ভাই, 20,000 টাকা দেন, তা না হলে আপনাকে আমার বোনকে নিয়ে যাইতে দিব না। তাহলে তো আরও ভালো হয়, কাজীকে ডাক দেন, বলেন বিয়ে পড়িয়ে দিতে। আমি একাই বাড়িতে চলে যাই, আমাকে আর কেউ প্যারা দিবে না। আজকে আপনার কপালে দুঃখ আছে, মারিয়া আপু সব শুনেছে। এই দেখেন, এখনো কলেই আছে। বাহ, ভালোই বাঁশ দিতে পারো। তোমরা এখন এখান থেকে যাইতে পারলেই হলো। সবাই চলে গেল। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো আর তার প্রতিদিনের ডায়লগ বলতে লাগলো। বলা শেষ হতে লিমন 3 বার কবুল বলল আর সাইন করে দিল। বেশ কিছুক্ষণ পর মারিয়াকে লিমনের হাতে দিয়ে মারিয়ার মা বলতে লাগলো, বাবা লিমন, আমার মেয়েটাকে দেখে রাখো, আমার মেয়েটার যেন কিছু না হয়। মারিয়া মা, লিমন এবং বাকি সবার কথা মেনে চলবি, কারোর কথা অমান্য করবি না, বিশেষ করে লিমনের কথা। এইসব বলতে বলতে লিমন এবং মারিয়াকে গাড়িতে উঠিয়ে দিল। ড্রাইভার গাড়ি চালিয়ে চলে আসলো লিমনের বাসায়। 5 মিনিটের রাস্তা। সবাই মারিয়াকে বরণ করে নিয়ে চলে গেল ঘরে। এদিকে লিমন চলে আসলো ছাদে, কারণ সে ভালো করে জানে এখন তার দাম নেই। সবাই ছাদে বসে আড্ডা দিতে লাগলো। ফাইন তার পকেট থেকে একটা ছোট্ট ওপর বের করে বলতে লাগলো, এই নে, এটা কাজে আসবে আজ রাতে। আর সাবধানে বিড়াল মারিস, তোকে তো দেখে ভয় পাই মারিয়া, আবার বিড়াল মারার সময় কি জানি করে।
আজকে সে আমাকে দেখে ভয় পাবে না রে, আমি তাকে দেখে ভয় পাবো, কারণ তো জানিসই কি করেছে সে। তবে সমস্যা হবে না, সকালে লাশ হয়ে আসবে, আমরা হাসপাতালে নিয়ে যাইতে পারবো। এইসব বলতেছে আর মজা করছে। এমন সময় লিমনের ভাবি আসলো আর বলতে লাগলো, লিমন ঘরে যাও, মারিয়া একা একা বসে আছে, তোমার অপেক্ষা করতেছে সে কখন থেকে। ভাবি গো, আমার জন্য কাফনের কাপড় রেডি রাখেন, আজকে রাতে আমাকে মেরেই ফেলবে মারিয়া। কে কাকে মারে দেখা যাবে, এখন যাও তাহলে। লিমন চলে আসলো বাসর ঘরের সামনে। এসে দেখে এইখানেও তার বড় ভাই আর মিম দাঁড়িয়ে আছে। তাদের দেখে বলতে লাগলো, কি ব্যাপার মিম, তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার বাসর ঘর সাজিয়েছি, এটার জন্য আমাকে টাকা দাও। এই নাও, এখানে 20,000 টাকা আছে, এটা তোমাকে দিলাম, যাও। লিমন এই বলে দরজা লাগিয়ে চলে আসলো। বিছানার কাছে আসতেই মারিয়া কোনো রকম বিছানা থেকে নেমে আবার বিছানায় চলে গেল। এটা দেখে লিমন বলতে লাগলো, কি হয়েছে, অসুস্থ নাকি গরম লাগছে? একটু অসুস্থ। ভাবিকে ডাক দিতে পারবেন? আমি তো আমার কোনো জিনিসপত্র নিয়ে আসি নাই। ঠিক আছে, আপনি বসেন, আমি ভাবিকে ডাক দিতেছি। এই বলে লিমন চলে গেল তার ভাবি রুমে। লিমনকে দেখে তার ভাবি বলতে লাগলো, লিমন কি হয়েছে, ঘরে যাও, মারিয়া তো একা। ভাবি আপনাকে ডাকতেছে, মারিয়া কি যেন বলবে আপনাকে। ও আচ্ছা, চলো আমার সাথে। লিমন তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে লিমনের ভাবি একবার লিমনের রুম থেকে বের হয়ে তার রুমে চলে গেল। কি যেন এনে মারিয়ার হাতে দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মারিয়ার ডাক। এখন ভিতরে আসতে পারেন। লিমন দরজা লাগিয়ে দিয়ে চলে গেল মারিয়ার কাছে আর বলতে লাগলো, কি হয়েছে তোমার, আমাকে বলা যাবে কি? পিরিয়ডের সময় আমি তো এখন নামাজ পড়তে পারবো না। আপনি এক কাজ করেন, একা একাই নামাজ পড়ে ফেলেন, ভালো হলে আমি তখন আবার আপনার সাথে নামাজ আদায় করব। ঠিক আছে, তাহলে তুমি এইগুলো খুলে রেখে দাও, এখন আর পড়ে থাকতে হবে না। এই বলে লিমন চলে গেল যায় নামাজে। নামাজ আদায় করে বিছানায় এসে শুয়ে পড়লো। পেছন থেকে মারিয়াকে জড়িয়ে ধরে কাছে টেনে নিল। মারিয়া লিমনের দিকে ঘুরে লিমনের ঠোঁটে মুখে কিস করতে লাগলো। এইভাবেই কিছুক্ষণ থাকার পর ঘুমিয়ে গেল দুজনে। সকালে মারিয়ার ঘুম ভাঙতেই উঠে গোসল করে চলে গেল নিচে। গিয়ে দেখে লিমনের ভাবি একা একা রান্না করছে। এটা দেখে মারিয়াও তার হাতে হাতে সাহায্য করতে লাগলো। মারিয়াকে দেখে বলতে লাগলো, তুমি রুমে যাও, আমি একাই কাজ করতে পারবো। তুমি এখন অসুস্থ কেন, কি হয়েছে মারিয়া? মা, মারিয়ার পিরিয়ড হয়েছে, তাই বলতেছি তার রুমে চলে যাইতে, কিন্তু যাইতেছে না। তুমি রুমে গিয়ে শুয়ে থাকো লিমনের সাথে, এখন কোনো কাজ করতে হবে না, আমি আর বড় বৌমা কাজ শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে আম্মু। মারিয়া 2 কাপ চা দিয়ে চলে গেল রুমে। দুজন চা খাচ্ছে। এমন সময় মিম টাকা নিয়ে চলে আসলো লিমনের কাছে আর বলতে লাগলো, এই দেখো আমার কাছে কতগুলো টাকা, কালকে আমাকে দিয়েছে। মিম, টাকাগুলো নিয়ে তোমার আব্বুর কাছে দিয়ে দাও, না হলে হারিয়ে যাবে। আচ্ছা চাচ্চু। মিম চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। এসে দেখে মারিয়া কাপড় খুঁজতেছে লাগেজে। এটা দেখে লিমন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার কাপড় ভরতেছো কেন লাগেজে? কোথাও যাবে নাকি? কেন তুমি জানো না কালকে আমাদের বাসা থেকে লোক আসবে আমাকে আর তোমাকে নিয়ে যাওয়ার জন্য? আমি তো জানি না, ভাইয়ার বিয়ের সময়ও আমিও ট্রেনে গেছিলাম, তাই বলতে পারি নাই। চলো ঘুমিয়ে যাই। লিমন আর মারিয়া ঘুমিয়ে গেল। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে আসলো। সকাল 10টা। লিমনের বাসায় মেহমান এসেছে। এদিকে লিমন অফিসে এসে বসে আছে। লিমনকে দেখে কবির বলতে লাগলো, আরে লিমন, তুমি আজকে অফিসে এসেছো কেন? বাসায় যাও, তোমাকে আজকে নিতে আসবে মারিয়াদের বাসা থেকে। আমার যেতে ভালো লাগে না ওই বাসায়। তাই বললে চলবে নাকি লিমন? যাও, নতুন বিয়ে করেছো, কয়েকদিন ঘোরাঘুরি করো। অফিসে তো আমি আছি, হাসানো আছে, দরকার পড়লে ফোন দিব তোমাকে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এই বলে লিমন চলে গেল বাসায়। গিয়ে দেখে মারিয়াদের বাড়ি থেকে মেহমান এসেছে। তাদের দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন দুলা ভাই? আমিও ভালো আছি। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল মারিয়াদের বাসায়। দেখতে দেখতে কেটে গেল 9টি দিন। আজকে মারিয়ার বাসর রাত। সে কি করবে কিছুই বুঝতেছে না। রাতে লিমন অফিস থেকে বাসায় ফিরতে দেখতে পেল খাবার ঘরে দেওয়া আছে। মারিয়াও শাড়ি পরে বসে আছে। হালকার সাথে মারিয়াকে পরি লাগছে। লিমন ফ্রেশ হয়ে এসে মারিয়াকে খাইয়ে দিতে লাগলো আর মারিয়াও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই দুজন কিছুক্ষণ গল্প করে নামাজ আদায় করে খাটের ওপর এসে পড়ল। লিমন তার মানি ব্যাগ থেকে একটা সোনার হার দিয়ে দিল মারিয়ার গলায় পরিয়ে। মারিয়া সোনার হারটা খুলে রেখে দিল। এদিকে লিমন মারিয়ার ঠোঁটজোড়ার দিকে যাচ্ছে। আস্তে আস্তে লিমন মারিয়ার ওপরে উঠে তার ঠোঁটজোড়া দখলে করে নিল। আস্তে আস্তে শাড়িটা খুলে ফেলল লিমন। মারিয়ার আর লিমন সুখের সাগরে মগ্ন হয়ে আছে। এখন ওরা ওদের বাসর করুক, আমরা সকালে ফিরব। সকালে ফজরের আজানের শব্দে ঘুম থেকে উঠে মারিয়ার শরীরের দিকে তাকিয়ে দেখে একটা সুতো নেই। বিছানা থেকে উঠে তোয়ালে নিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখে লিমন ঘুম থেকে উঠে গেছে। মারিয়া লিমনের পাশে এসে বসতে লিমন মারিয়ার তোয়ালেটা খুলে ফেলে দিল।
যেই আবার আদর করতে যাবে এমন সময় মারিয়া বলতে লাগলো, প্লিজ লিমন, এখন আর না, আবার গোসল করতে পারবো না। আমি গোসল করিয়ে দিব। এই বলে আরেকবার বাসর করে ফেললো লিমন। দুজন গোসল করে নামাজ আদায় করে চলে গেল নিচে। লিমন সোফায় বসে টিভি দেখছে। এমন সময় তার ভাবি আসলো। লিমনের পাশে বসতেই বলতে লাগলো, বাহ লিমন, রাত কেমন কাটলো? আজকে সকালে ডাকতে গিয়েছিলাম, ওই সময়ও আদর। নতুন নতুন বিয়ে করলে এমনই হয়। এই বলে লিমনের ভাবি চলে আসলো রান্নাঘরে। এদিকে মারিয়া মিটমিট করে হাসছে। কারো উপস্থিতি টের পেয়ে হাসি থামিয়ে এমন ভান করেছে তে কিছুই শোনেনি। এটা দেখে লিমনের ভাবি বলতে লাগলো, হয়েছে, আর ভান ধরতে হবে না। খুব তাড়াতাড়ি যেন একটা সুখবর পাই, মনে যেন থাকে। ইনশাল্লাহ পাবেন। দুই বউ রান্না করতে লাগলো। লিমন খাবার খেয়ে চলে গেল তার অফিসে। চেয়ারে বসতেই হাসান আসলো আর বলতে লাগলো, লিমন আমাকে একটা ফাইল দিয়ে দিয়েছিলি না? ওই কেস তো আগেই সমাধান হয়ে গিয়েছে, আবার দিয়েছিলি কেন? আমি তো তোকে নতুন একটা কেস দিয়েছিলাম, তুই পুরানো কোথায় থেকে পেলি? এই যে এই ফাইলটা দিয়ে গিয়েছিল আমাকে। ও, তাহলে মনে হয় আমি ভুল করেছি। এই দেখ, এই মেয়েটাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, পরে তার গলা কেটেছে, ফাঁসিতে ঝুলিয়ে হাত পাও কেটেছে, শুধু বডিটা বেঁধে রেখেছে। ও, এই কেসের আসামিকে আমি 3 দিন আগেই ধরে ফেলেছি। তুই তখন ছিলি না, আমি তোর কেবিনে এসে কেসগুলো দেখছিলাম, পরে এইটা পেলাম। ভালো করেছিস। তা ভাবি কেমন আছে এখন? ওষুধ ঠিকমতো খাচ্ছে তো নাকি? এখন আলহামদুলিল্লাহ সুন্দর আছে, তবে আরও কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। জানিস, ওই তো এখনও তার 18 বছর হয় নাই, এখনই বেবি নিয়ে নিয়েছে। আমি তাকে বলেছিলাম যে এখন না নিতে, কিন্তু সে নিবেই। এখন সে নিজেই বিছানায় পড়ে থাকে, বাবুকে দেখবে কে? তুই বাসায় চলে যা, এখন তোর কোনো কাজ নেই, এখন বাসায় থাক, ভাবিরও দেখাশোনা কর। আমি এখনই অফিসে থাকবো। হাসান চলে গেল বাসায়। এদিকে লিমন গাড়িটা নিয়ে পুরো এলাকায় অলিগলি দিয়ে ঘুরে আসলো আর দেখে নিল কোনোখানে অসুবিধা হচ্ছে কি না কারো। দেখতে দেখতে কেটে গেল 5টি মাস। রাতে লিমন আর মারিয়া শুয়ে আছে বিছানায়। এমন সময় মারিয়া বলতে লাগলো, লিমন, কালকে আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাইতে পারবে? কেন, তোমার আবার কি হয়েছে যে হঠাৎ ডাক্তারের কাছে যাওয়ার কথা বলতেছো? তেমন কিছু না, কয়েকদিন ধরে শুধু বমি বমি ভাব হচ্ছে, কোনো খাবার খেতে পারছি না, তাই বলেছিলাম কি একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতে। ঠিক আছে, তুমি 11টার সময় রেডি হয়ে থাকো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব অফিস থেকে এসে। ঠিক আছে। লিমন আর মারিয়া ঘুমিয়ে গেল। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে লিমন চলে গেল অফিসে। 11টা বাজতেই চলে আসলো বাসায়। মারিয়াকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। কয়েকটা টেস্ট করিয়ে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার রিপোর্ট নিয়ে আসলো। হাসি মুখে বলতে লাগলো, লিমন চৌধুরী, আপনার স্ত্রী প্রেগনেন্ট, 5 মাস চলছে, তার খেয়াল রাখবেন আর ভারী কাজ দিবেন না করতে। ঠিক আছে ডাক্তার, আর ওর তো খাওয়া দাওয়া চলতেছে না, কিছু ওষুধ দিয়ে দেন যাতে খাবার খাইতে পারে। এই নেন ঔষধ, আর ফল খাওয়াবেন বেশি করে, তাহলে শরীরে রক্ত বাড়বে। ওনার শরীরে রক্ত নেই বেশি। ঠিক আছে ডাক্তার, এখন তাহলে যাই আমরা। লিমন মারিয়াকে নিয়ে চলে আসলো গাড়িতে। বাজার থেকে 10 কেজি মিষ্টি নিয়ে চলে আসলো বাসায়। সবাইকে খাইয়ে দিয়ে চলে আসলো শ্বশুর বাড়িতে। সুখবরটা জানিয়ে দিল সবাইকে। পরের দিন সকালে লিমন কয়েক কেজি মিষ্টি নিয়ে চলে গেল অফিসে। সকলকে মিষ্টি খাইয়ে দিল। দুপুরে বসে আছে লিমন। এমন সময় হাসান আসলো। লিমন, আজকে একটা মিশন আছে, এই জায়গায় তুই রাতে চলে যাস। আমি যাইতে পারবো না, আর মিশনটা ছোটই, কয়েকজন নিয়ে গেলেই হবে। ঠিক আছে, চলে যাবো নে, তুই বাসায় যা, তোকে দেখে অসুস্থ মনে হচ্ছে। হাসান চলে গেল বাসায়। রাতে লিমন সবাইকে নিয়ে চলে আসলো সেই জায়গায়। এসে তাকে কয়েকজন লোক বসে আছে। লিমনদের দেখে যেই দৌড়ে পালিয়ে যেতে যাবে, এমন সময় লিমন এবং বাকি সবাই তাদেরকে ধরে ফেললো আর বলতে লাগলো, কি রে, তোরা কি করছিলি এইখানে, বল তো শুনি। আমরা তো ভাই ড্রাগস নিচ্ছিলাম, আপনাদেরকে কে খবর দিয়েছে যে এখানে ড্রাগস সাপ্লাই হবে? কেন, কত টাকা ড্রাগস নিয়েছিস বল তাড়াতাড়ি। মাত্র 5,000 টাকার ড্রাগস দিয়েছি ভাই আমি। ও আচ্ছা, এই তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? সবগুলোকে গাড়িতে তুলো, সালাদের হাজতে নিয়ে গিয়ে কিছু মারগুতো পড়লেই সুসুর করে বলে দিবে। ভাই, আমরা মিথ্যা কথা বলেছি, এইখানে 1 লক্ষ টাকার ড্রাগস আছে, ওরা আমাদের থেকে ড্রাগস নিয়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না ওরা। এখন সত্যি কথা বের হলো কি হবে? এই তোমরা ওদের নিয়ে চলে যাও, আমি বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। লিমন চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল আরো 4টি মাস। আজকে মারিয়া ডেলিভারি হবে। সবাই মারিয়াকে নিয়ে চলে এসেছে হাসপাতালে। ডাক্তার মারিয়াকে অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর 2টা বাচ্চার কান্নার শব্দ পেল লিমন। আল্লাহর কাছে শুকরিয়া জানালো। 2জন নার্স 2টো বেবিকে নিয়ে এসে লিমনের কাছে দিয়ে বলতে লাগলো, এই নিন আপনার একটা ছেলে একটা মেয়ে, আর আমাদেরকে মিষ্টি খাওয়ান তাড়াতাড়ি। আমি এখনই মিষ্টি নিয়ে আসতেছি। আচ্ছা নার্স, আমার স্ত্রী কেমন আছে এখন?
আপনার স্ত্রীও সুস্থ আছে। আপনার মতো একজন কেয়ারিং হাজবেন্ড পেয়ে কে না সুস্থ থাকে। একটু পর ওনাকে বেডে শিফট করা হবে, তখন দেখতে পারবেন। লিমন বাবু দুজনের কানে আজান দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মারিয়াকে বেডে শিফট করতেই সবাই চলে গেল মারিয়াকে দেখতে। দেখা শেষ হতে মারিয়ার দুই সন্তানকে দুই পাশে শুয়ে দিল লিমন। তুমি খুশি হও না লিমন আমার 2 বেবি হয়েছে বলে? খুশি হব না কেন? আজকে আমার থেকে খুশি অন্য কেউ না মারিয়া। এই বলে লিমন মারিয়ার কপালে চুমু এঁকে দিল। 3 দিন হাসপাতালে থাকার পর মারিয়াকে নিয়ে চলে গেল বাসায়। সবাই মারিয়াকে যত্ন করছে। এক মাসের মধ্যে মারিয়া পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও 6 বছর। লিমন এবং মারিয়ার সংসার বেশ ভালোভাবে কাটতে লাগলো। রাতে লিমন এবং মারিয়া শুয়ে আছে, এমন সময় তার ছেলে এবং মেয়ে আসলো আর বলতে লাগলো, আব্বু আব্বু আমাদের আরেকটা ভাইয়া লাগবে। তামিম ভাইয়া শুধু আমাকে মারে। না আব্বু, আমি কিছু করিনি, আপু আমাকে মেরেছে, এই দেখো। ওদের কথা শুনে লিমন এবং মারিয়া হেসে দিল আর বলতে লাগলো, আচ্ছা তোমরা এখন তোমাদের বেডে গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে, সকালে আবার স্কুলে যেতে হবে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। তাবাসসুম আর তামিম চলে গেল। লিমন লাইটটা নিভিয়ে দিয়ে মারিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার মেয়ে কি বলেছে শুনেছো তো? না, কি বলেছে আমার মেয়ে বলো তো একবার? তাদের নাকি খালি একটা ভাইয়া লাগবে বলতেছে, তাদের এনে দেওয়ার জন্য। চলো এখন তাদের ভাইয়া আনবো আমরা। শখ কত, 2টা নিয়ে বাঁচি না, আবার আরেকটার কথা বলতেছে। যাও এখান থেকে। লিমন মারিয়া চলছো রাত দখলে করে নিল। আস্তে আস্তে মারিয়ার গায়ে কানে নিচে তুলতে পেটে নাবিতে কিস করতে লাগলো। এমন বড় বড় কিসে মারিয়া পাগল হয়ে গেল। মারিয়া থাকতে না পেরে লিমনকে তার বুকের সাথে চেপে দিল। এদিকে লিমন তার কাজ করতে লাগলো। আস্তে আস্তে মারিয়াকে আদর করতে করতে কখন যে রাত 3টে বেজে গেছে খেয়ালই নেই তাদের। মারিয়ার মুখে লিমন ঘুমিয়ে পড়লো। আর আপাতত বলতেই মনে নেই মারিয়া এবং লিমনের ছেলে মেয়ের নাম হচ্ছে তাবাসসুম আর তামিম। পরবর্তী কি সন্তান হবে সবাই কমেন্ট করে বলে যাবেন আর একটা নাম বলে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। ধন্যবাদ সবাইকে।